আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সাথে আজকে প্রথমবার দেখা, আগে কখনো দেখার সুযোগ হয় নাই। তো আচ্ছা, সবাই হচ্ছে একটু আমরা একটু প্রথমে একদিনই পরিচয় হয়ে নেই। আমার নাম হচ্ছে রাকিব, আমি বুয়েটে পড়াশোনা করছি। কলেজ ছিল নর্ডাম কলেজ। আর আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি টাইপ একটা চ্যাপ্টার নিয়ে শুরু করব, অম্লক্ষার এবং অম্লক্ষার নিয়ে পড়াশোনা শুরু করবো। তাহলে তোমাদের সাথে একটু কথাবার্তা বলে নিই, সবাই কেমন আছো জানাই দাও। আর সকলকে অ্যাডভান্স ঈদ মোবারক। মানে ঈদের সময় চলে আসছে, তোমাদের ঈদের আগে আজকেই লাস্ট ক্লাস, আই গেস। না না, আজকে না, কালকে লাস্ট ক্লাস হবে, বাট আমার সাথে লাস্ট ক্লাস। সো সবাই চলে আসো, ফার্স্ট ফার্স্ট শুরু করে দিই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যারা যারা আছেন কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যারা যারা সালাম দিচ্ছেন সকলকে ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আচ্ছা, ঈদ মোবারক। সবাই সবাই সালাম দিচ্ছে সকলকে, আসলে ঈদ মোবারক, অ্যাডভান্স ঈদ মোবারক। আর সকলের সাথে আজকে প্রথমবার দেখা, আগে কখনো দেখার সুযোগ হয় নাই। তো আজকে হচ্ছে ইনশাআল্লাহ আমরা একটা চ্যাপ্টারে কিছু অংশকে কভার করার ট্রাই করবো। বাট ঈদের সময় এত কে পড়াশোনা করে, তাই না? একটু চিল করবো, গল্প গুজব করবো, পড়াশোনা করবো, সবকিছুর মধ্যে কাটবে আর কি। তো ফার্স্ট ফার্স্ট শুরু করে দিই। ফার্স্ট ফার্স্ট শুরু করে দেই। ফার্স্ট 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 আচ্ছা, যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। আর যারা সালামি চাচ্ছেন, বাচ্চারা চলে আসেন ঢাকা ইনশাল্লাহ। বাসায় আসবা, তোমরা যেহেতু আমার স্টুডেন্ট, বাসায় আসবা, দেখা সাক্ষাৎ করবা, সালাম টালাম করে সালামি নিয়ে যাবা। হ্যাঁ, অবশ্যই সালামি তো অবশ্যই তোমাদের দিব, বাট অবশ্যই বাসায় আসতে হবে। হ্যাঁ বাচ্চারা, সবাই হচ্ছে যারা সালামি চাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালামি চাচ্ছ ইনশাল্লাহ তোমাদের সালামি দিব, বাট ঈদের দিন ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, ঈদের দিন চলে এসো সবাই ঢাকাতে। ইনশাল্লাহ আমরা সবাই খুব সুন্দর দিন কাটাবো, দেখা সাক্ষাৎ করবো, গল্প গুজব ঘোরাফেরা করে যাওয়ার সময় সালামি দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, শুরু করে দিই। হ্যাঁ, অডিও নট ক্লিয়ার। যারা যারা হচ্ছে ই করতেছে, হ্যাঁ তোমাদের ভাইয়া হচ্ছে আজকে একটু ব্যস্ত আছে, সো ভাইয়া হচ্ছে ক্লাসে নিতে পারবে না, এই জন্য আমি আসছি মেইনলি। সো তোমাদের সাথে ইনশাল্লাহ প্রথমবার দেখা, ইনশাল্লাহ আজকেই হয়তো আমি জানি না আগে আর কখন দেখা হবে কিনা, বাট ইনশাল্লাহ জার্নিটা খুব ভালো হবে আশা করি। নেক্সট 2 আওয়ার্স পুরাটাই আমি এবং তুমি, তোমরা, আমরা সবাই মিলেই ইনশাল্লাহ খুব সুন্দর একটা সময় কেন ট্রাই করবো। হ্যাঁ আচ্ছা, ফার্স্ট 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 বিকাশে পাঠিয়ে দেন, বিকাশে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। সালামটাকে বিকাশে পাঠাও, তারপর সালামি বিকাশে পাঠিয়ে দিব। আচ্ছা, যারা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। কিছু কিছু স্টুডেন্ট বলতেছে ভাইয়া যে আপনাদের হচ্ছে সাউন্ড প্রবলেম। সো সাউন্ড প্রবলেম আসলে হইতেই পারে, বাট তোমরা একটু ট্রাই করো আর কি, যে একটু রিজয়েন করে দেখার। রিজয়েন করলে আই গেস সাউন্ড প্রবলেমটা ঠিক হয়ে। আচ্ছা, তোমরা যাদের বেশি প্রবলেম হইলে একটু অন্য সার্ভার থেকে একটু জয়েন করে দেখতে পারো, অন্য কোনো সার্ভার থেকে দেখে আসতে পারো, কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, সবাই হচ্ছে ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলেন। আচ্ছা, আমি হচ্ছে শুরু করে দিই। হ্যাঁ, তোমাদের সাথে প্রথমবার দেখা, তোমাদের ভাইয়া আজকে একটু ব্যস্ত আছে, সো ভাইয়ার পরিবর্তে আমি আসছি আর কি। সো তোমাদের ইনশাআল্লাহ আজকে আমরা অম্লক্ষারের একটা বেসিক অংশকে কভার করার ট্রাই করব। আমার নাম হচ্ছে রাকিব, আমি বুয়েটে পড়াশোনা করছি, কলেজ নর্ডাম কলেজ, আর স্কুল ছিল সাভার ক্যান পাবলিক স্কুল এন্ড কলেজ। আমি সাভারের মেইনলি বিলং করি। যাই হোক, আজকে তোমাদের সাথে আমরা কেমিস্ট্রি একটা চ্যাপ্টারকে ইন্ট্রোডিউস করার ট্রাই করব। আরেকটা বিষয়টা বলে রাখি, ক্লাসের মধ্যে তোমাদেরকে ইন্টারেক্ট করতে হবে আর কি। ইন্টারেকশন না থাকলে আসলে ক্লাসে কোনো মজা থাকে না, ইন্টারেক্ট করতে হবে। আর হচ্ছে কুইজ আছে, কুইজে অবশ্যই বেস্ট বেস্ট পার্টিসিপেট করতে হবে, মানে একদম বেস্টটা দেওয়া ট্রাই করতে হবে। হ্যাঁ আচ্ছা, শুরু করে দিই। আর যেহেতু হচ্ছে তোমাদের আজকে ঈদের আগে, মানে সেকেন্ড লাস্ট, আগামীকালকেও আই গেস ক্লাস আছে তোমাদের। সো তোমরা ঈদের আগে যেহেতু, সো একটু চিল করেই ক্লাস করো, সমস্যা নাই। নেক্সট কয়েকদিন চিল করো। ঈদের সময় কি এত পড়াশোনা করো? আমি তো ঈদের সময় কখনো পড়তাম না, বুঝছো? ঈদের সময় পড়াশোনা কম করো, না করো কোনো সমস্যা। নিজের সময় একটু চিল করো, ঘোরাফেরা করো, সময় ফ্যামিলিকে সময় দাও, দেখবে খুব ভালো সময় কাটবে। হ্যাঁ আচ্ছা, সবার আগে হচ্ছে আমাদের গত ক্লাসের এইচডব্লিউ যে অংশটা আছে, এইচডব্লিউ অংশটা আমি এখানে সুন্দর করে করে রেখেছি। আমি তোমাদেরকে একটা ইয়েস নো পোল দিব। আপনারা এটা করবেন, ইয়েস নো পোলের মধ্যে যারা যারা এইচডব্লিউ করছে তারা ইয়েস দিবা, যারা যারা করেন তারা হচ্ছে নো দিবা। যারা যারা এইচডব্লিউ করছেন ইয়েস দেন, যারা যারা করেন তারা হচ্ছে নো দেন। দেখি আপনাদের পার্সেন্টেজটা কিরকম আসে। সবাই হচ্ছে ইয়েস নো পোলে হচ্ছে আপনারা হচ্ছে পার্সেন্টেজটা দিয়ে দেন। ইয়েস নো পোলে যারা যারা এইচডব্লিউ করছেন ইয়েস দেন, যারা যারা করেন তারা হচ্ছে নো দিয়ে দেন। আচ্ছা, তোমাদের পার্সেন্টেজ ছিল 53%। আসলে পার্সেন্টেজটা
খুবই ভালো। আসলে 50% স্টুডেন্টের উপরে যখন তোমরা এইচডব্লিউ করছো, আসলে জিনিসটা খুবই ভালো। বাট তোমাদেরকে আমি এক্সপেক্ট করবো নেক্সট টাইম থেকে যখন ভাইয়ার ক্লাস হবে, বা আমি জানি না কার ক্লাস হবে, যখন যে ক্লাসগুলো হবে অবশ্যই এইচডব্লিউ ঠিক মতো করে রাখবো। হ্যাঁ, আচ্ছা শুরু করে দিই। প্রথমেই হচ্ছে তোমাদের এইচডব্লিউটা আমি খুব সুন্দর করে ডিটেইলসে এইচডব্লিউটা করে রাখছি এখানে। সো এইচডব্লিউটা একটু সুন্দর করে করে রাখ, জাস্ট দেখে নিতে পারো যে এইচডব্লিউটার মধ্যে কি রকম কোশ্চেনগুলো ছিল। কোশ্চেনগুলো খুব ইজি ছিল যদিও। সো আমরা হচ্ছে আজকের ক্লাসের মেইন অংশে চলে যাব। মেইন অংশে যাওয়ার আগে তোমাদেরকে যেটা করতে হবে, কমেন্ট বক্সে লেখালেখি যখন আমি বলবো তখন লিখবো। হ্যাঁ, মেইনলি তোমরা খাতা কলম নিয়ে বসবা। এটা যদিও একটা অনলাইন ক্লাস, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তারপর আমি এক্সপেক্ট করব সবাই খাতা কলমে সবকিছু লিখবা। দেখো বাচ্চারা, বোর্ডে স্লাইডে অনেক কিছু লেখা আছে, ক্লাস টাইমে এই সব কিছুকে লেখা পসিবল না। যেইটুকু আমি স্লাইডে লিখে দিব এইটুকুকে আপনাদের সবাইকে লিখতে হবে। হ্যাঁ, তো সবাই খাতা কলম নিয়ে শুরু করে দাও, এবং আমাকে একটু বলো যে রেডি। এইটুকু জাস্ট বলো যে খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছি। কমেন্ট বক্সে যখন আমি তোমাদেরকে বলবো লিখতে তখন লিখবা, বাকি সম্পূর্ণ টাইম তোমার খাতার মধ্যে লিখবা। আর কুইজ টাইম বা যখন আমি তোমাদেরকে বলবো যে বাচ্চারা এখন তোমরা হচ্ছে কমেন্ট বক্সে লেখো, তখন তোমরা কমেন্ট বক্সে লিখবা। হ্যাঁ, সবাইকে জানাই দাও যে রেডি লিখলে আমি হচ্ছে ক্লাসে শুরু করে দিতে পারবো। সবাইকে লিখতে হবে কিন্তু খাতার মধ্যে। হ্যাঁ, আমি যা লিখবো এগুলাই কুইজ, আমি যা তোমাদেরকে পড়াচ্ছি মুখে বলছি এগুলাই কুইজ। এই স্লাইডে কি লেখা আছে এগুলো নিয়ে বলার কিছু নেই। আচ্ছা, সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। শুরু করে দিই। আচ্ছা, প্রথমত আমাদের আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অম্ল, ক্ষার এবং নির্দেশক। অম্ল ক্ষার বলতে বোঝায়টা কি? মেইনলি অম্ল ক্ষার বলতে মেইনলি তাদেরকে বোঝায়। প্রথমত একটু অম্ল বিষয়টা বলে রাখি। আমি যদি খুব ইজিলি বলি, অম্ল, এই বাচ্চারা আমি যা যা লিখবো এগুলো কিন্তু লিখতে হবে। হ্যাঁ, দেখো আমি একটা অম্ল একটা চার্ট দিলাম, এখানে একটা দাগ দিয়ে রাখলাম, কারণ এখানে কিছু জায়গা আছে আমার কাছে, আমি এখানে লিখে ফেলবো মোটামুটি। আমি এক পাশে লিখলাম অম্ল, আর এক পাশে লিখলাম হচ্ছে ক্ষারক। দেখো অম্ল জিনিসটা দ্বারা বোঝায়টা কি? অম্ল এর আরেকটা নাম হচ্ছে অ্যাসিড। আমরা সবাই মোটামুটি অ্যাসিডের নাম শুনছি, তাই না? অ্যাসিড হচ্ছে আমাদের যে ফল থাকে বা বিভিন্ন ধরনের সবজি থাকে, বিশেষ করে ফলের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিড পাওয়া যায়। আমরা ল্যাবরেটরিতে প্রচুর পরিমাণ অ্যাসিড ইউজ করি। অ্যাসিড বলতে সায়েন্টিফিক্যালি তাদেরকে বোঝানো হয় যারা, লেখবা কিন্তু বাচ্চারা, সবাইকে কিন্তু আমি যেইভাবে লিখছি সেম ওয়েতে লিখতে হবে, যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে। এটা হচ্ছে অম্ল বা অ্যাসিডের একদম বেসিক কনসেপ্ট। অম্ল এই জিনিসটা হচ্ছে জলীয় দ্রবণে H+ আয়ন দান করে থাকে। এরপরে আমরা আসি H+ দ্বারা বোঝায়টা কি? H+ দ্বারা বোঝায় হচ্ছে যখন তুমি হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রনকে বের করে নিবা। হাইড্রোজেনে মেইনলি একটা ইলেকট্রন থাকে আর একটা প্রোটন থাকে। যদি তুমি হাইড্রোজেন থেকে ইলেকট্রনকে বের করে নাও, থাকবে কি? তাহলে প্রোটনটা রয়ে যাবে। এই জন্য H+ দ্বারা আমি কিন্তু এটাকে এভাবে বলতে পারি, আমি যদি এই H+ না লিখে কিছু কিছু ক্ষেত্রে এইটাকে প্রোটন জিনিসটাকেও বোঝানো হয়। H+ আয়নকে অনেক সময় প্রোটন লেখা হয়। সো আমি খুব ইজিলি বলতে পারি, যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে কিংবা প্রোটন দান করে তাদেরকে বলা হয় হচ্ছে অম্ল। প্রোটন বলতে কি বোঝানো হয়? হাইড্রোজেন থেকে যদি আমি একটা ইলেকট্রনকে বের করে নেই তাহলে হচ্ছে একটা প্রোটনই থেকে যাবে। সো H+ দ্বারা মেইনলি একটা প্রোটনকে বোঝানো হয়ে থাকে। আমি যদি বিপরীত ভাবে ক্ষারের বিষয়টা লিখি তাহলে একটু মনে রাখতে হবে, এখানে যেহেতু জলীয় দ্রবণে H+ আয়ন দান করেছে, এখানে কি করবে? জলীয় দ্রবণে OH- দান করে। দেখো এখানে দান করেছিল হচ্ছে H+, আর ওখানে দান করবে হচ্ছে OH-। আমরা এই জিনিসটাকে আরেকটা ওয়েতে লিখতে পারি। কিরকম বলতো জিনিসটা? আমরা দেখতে পাচ্ছি এখানে H+ আয়নকে আমরা প্রোটন লিখেছিলাম, সো প্রোটন দান করে। আমরা এখানে প্রোটন দান করে না লিখে লিখতে পারি প্রোটন গ্রহণ করে। এটা হচ্ছে একদম বেসিক অংশ গেল। অ্যাসিড এবং ক্ষারের একদম ওভারঅল সংজ্ঞাটা আমরা এখানে মোটামুটি বলে দেওয়ার ট্রাই করেছি। তাহলে আমি প্রথম দিকে একটু বলি,
যখনই আমরা কোনো অ্যাসিড দেখব, অ্যাসিডের মেইন কনসেপ্টটা হচ্ছে যারা জলীয় দ্রবণে H প্লাস আয়ন দান করে। H প্লাস আয়ন দ্বারা মেইনলি হচ্ছে প্রোটনকে বোঝানো হয়ে থাকে। তাহলে আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি, যারা H প্লাস আয়ন দান করে অথবা যারা প্রোটন দান করে তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাসিড। যদি আমি জিনিসটাকে একটু উল্টাভাবে বলা ট্রাই করি, যারা H প্লাস দান করে তারা হচ্ছে অ্যাসিড, যারা OH মাইনাস দান করে তারা কি হয়ে যাবে? ক্ষারক হয়ে যাবে। H প্লাস দান করলে অ্যাসিড, OH মাইনাস দান করলে হচ্ছে ক্ষারক। OH মাইনাসটাকে কখনো কখনো আমরা OH মাইনাস দ্বারা প্রকাশ করি না, জাস্ট এইটার সঙ্গে মিলাই লেখার জন্য এভাবে চিন্তা করি, যেহেতু অ্যাসিড প্রোটন দান করে তাহলে ক্ষারক কি করবে? ক্ষারক হচ্ছে প্রোটনকে গ্রহণ করবে। একবার আমরা লিখছি দান আর একবার লিখছি হচ্ছে গ্রহণ। এটা হচ্ছে বেসিক অংশটা গেল। আচ্ছা, এখন আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। বাচ্চারা, তোমাদের কিন্তু এই মোমেন্টে যে কোশ্চেন গুলো আছে, কোশ্চেন গুলো কেউ কমেন্ট বক্সে লেখো না। এখন আমরা কমেন্ট বক্সটাকে একটু অফ রাখছি, আমরা পুরো টাইমটা একটু লিখে নিই। হ্যাঁ, কমেন্ট বক্সে তোমাদের সব কোশ্চেন আমি নিব, বাট একটু পরে, আগে লিখে নিই। আচ্ছা, এর পরবর্তী অংশ, এর পরবর্তী অংশে আমরা যেটা করব, অ্যাসিড এবং ক্ষারের কিছু তুলনা দেখার ট্রাই করব। অ্যাসিড এই জিনিসটাকে চেনার ওয়েটা হচ্ছে আমরা একটা লিটমাস পেপার ইউজ করি। লিটমাস পেপার এই জিনিসটা হচ্ছে নিজের রংকে পরিবর্তন করতে পারে। আমি বলে দেই, যে কোনো কিছুকে শনাক্তকরণ করার জন্য আমরা ইউজ করি হচ্ছে লিটমাস পেপার। লিটমাস পেপার এটা হচ্ছে মেইনলি শনাক্তকরণে ব্যবহৃত হয়। আমাদের এই মোমেন্টে যত কিছু অ্যাসিড বা ক্ষারকে শনাক্তকরণ করার জন্য ব্যবহৃত হচ্ছে, তার মধ্যে সব থেকে পপুলার এবং সব থেকে সহজলভ্য হচ্ছে লিটমাস পেপার। সো আমরা সব থেকে ইজিলি লিটমাস পেপার দ্বারা যে কোনো কিছুকে শনাক্তকরণ করতে পারি। মনে রাখবা, যদি একটা অ্যাসিড হয়, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড যেটা করে, একটা নীল লিটমাসের মধ্যে যদি আমি একটা অ্যাসিডকে দিয়ে দেই, অ্যাসিড এই নীল লিটমাস পেপারকে জাস্ট লালে কনভার্ট করে ফেলবে। মানে আগে যে পেপারটার রং নীল ছিল, পরে সে পেপারটার রং হচ্ছে লাল হয়ে যাবে। আমাদের স্লাইডে এটা চিত্রটা দেওয়া আছে, সো আমরা একটু পরে চিত্রতে যাব, আগে জাস্ট বেসিকটা একটু বলে রাখি। হ্যাঁ, অ্যাসিড যেহেতু নীল লিটমাস পেপারকে লাল করে ফেলছে, তাহলে ক্ষারের কি করা উচিত? উল্টাটা করা উচিত পুরাটা। ক্ষার জাস্ট উল্টা কাজটা করবে। ক্ষার হচ্ছে লাল লিটমাসকে নীল করে। তো খেয়াল করো, অ্যাসিড নীল লিটমাসকে হচ্ছে লাল করে, আর ক্ষার হচ্ছে লাল লিটমাসকে হচ্ছে নীল করে ফেলবে। এটা গেল আমাদের অম্ল এবং ক্ষারের একদম বেসিক কথাবার্তা। অ্যাসিডের বিষয়ে যদি বলি, অ্যাসিড জলীয় দ্রবণে H প্লাস দান করে, ক্ষার জলীয় দ্রবণে OH মাইনাস দান করে। অ্যাসিড H প্লাসটাকে আমরা প্রোটন দ্বারা রিপ্লেস করে বলতে পারি অ্যাসিড হচ্ছে প্রোটন দান করে আর ক্ষার হচ্ছে প্রোটন গ্রহণ করে। এটা হচ্ছে কেমিক্যালি অ্যাসিড এবং ক্ষারের ব্যাখ্যা। যদি আমরা শনাক্তকরণ করতে চাই, কিভাবে করতে পারবো? অ্যাসিড নীল লিটমাসকে লাল করে আর ক্ষার হচ্ছে লাল লিটমাসকে নীল করে ফেলে। এটা হচ্ছে এই দুজনের একদম বেসিক এবং মোটামুটি একটা ব্যাখ্যা। আমরা যদি কিছু কিছু ক্ষেত্রে আমরা যে ফলগুলো খেয়ে থাকি, ফলগুলো কিন্তু অ্যাসিডীয় হয়ে থাকে। মেইনলি ফল যখন টক থাকে, আমরা যখন মনে করি কাঁচা আম খাচ্ছি বা লেবু খাচ্ছি, তেঁতুল খাচ্ছি, এই ধরনের ফলের মধ্যে কিন্তু যে টক ফলগুলো থাকে, টক জাতীয় ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে। তবে খুব ইজিলি বলতে পারি, অ্যাসিড এই জিনিসটা হচ্ছে একটা টক স্বাদযুক্ত হবে, টক স্বাদযুক্ত হবে। আর ক্ষারক যে জিনিসগুলো আছে তারা হচ্ছে একটু কটু, কটু স্বাদযুক্ত হবে। আচ্ছা, টক দ্বারা কি বোঝানো হয়? টক দ্বারা মেইনলি বোঝানো হয় ওই যে লেবুর যে টেস্টটা, এটাকে টক স্বাদ বলা হয়। কটু মানে একটু কি বলবো, মানে মিষ্টিও না টকও না, একটু মানে একটা বাজে একটা স্বাদ দেয় আর কি, সেটাকে কটু স্বাদ বোঝানো হয়।
সো এটা হচ্ছে আমাদের অম্ল এবং ক্ষারের একদম ওভারঅল একটা ওভারভিউ যদি বলতে পারি আর কি। স্লাইডে এগুলো লেখা আছে, এগুলো তোমাদের দেখার দরকার নেই, তোমরা এখানে যা আছে না এগুলো একটু লেখা ট্রাই করো। আমি প্রথম থেকে একটু রিক্যাপ করে দিচ্ছি, তারপর আপনাদের কোশ্চেনগুলো আমি নিব। হ্যাঁ, আচ্ছা, প্রথমত হচ্ছে অম্ল এবং ক্ষারক। বাচ্চারা সবাই কিন্তু লিখতে হবে, এগুলো অবশ্যই কিন্তু লিখতে হবে। হ্যাঁ, দেখো অম্ল এবং ক্ষারক, প্রথমে আমরা আসি হচ্ছে অম্ল। অম্ল দ্বারা তাদেরকে বোঝানো হয় যারা জলীয় দ্রবণে H প্লাস আয়ন দান করে। H প্লাস আয়নকে কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রোটনও বলতে পারি। এটা মোটামুটি আমরা মানে এখন আরেকটু যখন বড় লেভেলে যাব তখন এই প্রোটনটা নিয়ে এক্সপ্লেন করা হয়, বাট তোমাদের লেভেলে করা হয় না কখনো, যখন বলে দিলাম আর কি, বলে মনে রাখার জন্য। দেখো H প্লাস আয়ন দান করে বা প্রোটন দান করে। ক্ষারকের ক্ষেত্রে আমরা H প্লাসটাকে OH মাইনাসের দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। জাস্ট দেখো, এসিড দান করেছিল H প্লাস, ক্ষার দান করছে OH মাইনাস। এরপর আমরা আসি H প্লাস আয়নকে যদি আমি প্রোটন দ্বারা বিভক্ত করে দেই, তাহলে বলতে পারি এসিড হচ্ছে প্রোটন দান করে আর ক্ষার হচ্ছে প্রোটন গ্রহণ করে। এরপরে হচ্ছে অম্ল। খেয়াল রাখো, এসিডের চেনার ওয়েটা হচ্ছে আমরা অলওয়েজ লিটমাস পেপার নামক একটা কাগজের সাহায্যে এগুলোকে শনাক্তকরণ করে থাকি। মনে রাখতে হবে এসিড যে জিনিসগুলো আছে তারা নীল লিটমাসকে হচ্ছে লাল করে ফেলে, আর ক্ষার হচ্ছে জাস্ট উল্টাটা করবে। এসিড যদি নীলকে লাল করে, ক্ষার কি করবে? লালকে নীল করে ফেলবে। আর এসিড দ্বারা মেইনলি ওই টক ফলগুলোকে বোঝানো হয়। সো টক ফলের মধ্যে যেহেতু এসিড থাকে, তার মানে এসিডের স্বাদ হবে হচ্ছে টক স্বাদযুক্ত, আর ক্ষারকের স্বাদ হবে হচ্ছে কটু। কটু মানে হচ্ছে মানে টেস্ট লেস, একটা মিষ্টিও না, টকও না, ঝালও না, এটা খুব বাজে একটা, মানে কি কোনো স্বাদ নাই, এরকম একটা স্বাদকে কটু স্বাদযুক্ত বোঝানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের ওভারঅল এসিড এবং ক্ষারের একটা ওভারভিউ। আচ্ছা, এখন তোমরা আমাকে বলবা সবাই কি লিখছো কিনা এবং সবাই কি বুঝছো কিনা। আচ্ছা, জলীয় দ্রবণ মানে কি? জলীয় দ্রবণ মানে হচ্ছে যেখানে পানির মধ্যে কিছু একটাকে মিক্স করা হয়। মানে এসিডকে যদি আমি পানির মধ্যে মিক্স করি তাহলে শুধুমাত্র এসিডটা H প্লাস দান করতে পারবে। এই জলীয় দ্রবণ দ্বারা মেইনলি বোঝানো হচ্ছে পানিতে মিক্স করা। আচ্ছা, আর কোন কোশ্চেন? কটু স্বাদ কি তার তেতো হয়? তেতো টাইপ, কাইন্ড অফ তেতো, মানে মানে হ্যাঁ তেতো বলা যায়, তেতো স্বাদই হবে, তিতা টাইপ আর কি। আচ্ছা, নিম পাতার স্বাদ আর কি। আচ্ছা, পানসে না তিতা টাইপ হবে, তিতা টাইপ। আচ্ছা, লিটমাস কিভাবে বর্ণ পরিবর্তন করে? লিটমাস বর্ণ পরিবর্তনের মেকানিজমটা আমরা ইন্টার সেকেন্ড ইয়ার উঠে পড়ি, সো এটা তোমাদের এখন জানা লাগবে না, রংটা মনে রাখতে পারলে আমাদের 8 লেভেলটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ক্ষারের উদাহরণ কি? আচ্ছা, উদাহরণ আমরা দেখবো। আমরা জাস্ট এখন একটু জাস্ট এইটুকু বুঝছো কিনা এটা আমাকে জাস্ট বলো, বাকিটা আমি বলে দিব, সবকিছু বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, বাচ্চারা আমাকে বলেন যে এইটুকু লিখছেন কিনা এন্ড এইটুকু বুঝছেন কিনা। আচ্ছা, এসিডের সংকেত, এসিডের উদাহরণ, এগুলো আমরা বুঝাবো, সংকেত উদাহরণ সবই বলবো। এই মোমেন্টে জাস্ট এতটুকু বলো যে সবাই এইটুকু লিখছো কিনা, জাস্ট এইটুকু আমাকে বলো যে এইটুকু লিখছি কিনা। ফার্স্ট 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 বাচ্চারা ফার্স্ট 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 আমাকে বলেন যে এইটুকু লিখছেন কিনা, এইটুকু লিখছেন কিনা, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। আচ্ছা, সব উদাহরণ, সব এক্সাম্পল, সবকিছুই বলবো, জাস্ট এইটুকু লিখছো কিনা এটুকু আমাকে বলো। এটা কিন্তু একদম বেসিক অংশ ছিল আজকের ক্লাসের। আচ্ছা, সবাই লিখে ফেলেছি, অসংখ্য ধন্যবাদ সকলকে। আচ্ছা, লিখেছি 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 লিখেছি, ইয়েস 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 ইয়েস, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তোমাদের যে কোশ্চেন গুলো ছিল, বেশিরভাগ কোশ্চেন করছে ভাইয়া যে এসিডের কিছু উদাহরণ বা ক্ষারের কিছু উদাহরণ দিলে ভালো হয়। উদাহরণগুলো ভাই আমরা এখনই দিব, জাস্ট এই বেসিকটা ক্লিয়ার করে নিচ্ছি আর কি। সবাই লিখে ফেলেছি, সবাই লিখে ফেলেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে। আচ্ছা, এখানে ওই যে আমি যেটা তোমাদেরকে বললাম না, এসিড নীল লিটমাসকে লাল করে, এই লাইনটাই এখানে দেওয়া আছে আর কি। দেখো, এসিড এখানে একটা শর্টকাটের মধ্যে মাধ্যমে দেওয়া আছে, তোমাদের প্যারালাল টেক্সটেও না এই শর্টকাটটা দেওয়া আছে। এ নীলা, এ দ্বারা বোঝানো হয় এসিড, নি দ্বারা বোঝানো হয় নীল লিটমাস পেপারকে, লা দ্বারা বোঝানো হয় লাল করে। সো তোমরা না একটু মনে রাখতে পারলে বেটার হয়, এই যে এ নীলা, এই শর্টকাট ফর্মগুলা থেকে একটু যদি তোমরা নিজেরা মনে রাখো যে এসিড নীল লিটমাসকে লাল করে, একটা লাইন মনে রাখতে পারলে না তোমাদের ইন্টার পর্যন্ত এই লাইনটা কাজে দিবে। হ্যাঁ, ওই এ নীলা বা এই ধরনের শর্টকাট গুলো না খুব একটা মনে থাকে না বাস্তব ক্ষেত্রে। আচ্ছা, ফলে কোনো ক্ষার থাকে না, ফলে শুধুমাত্র এসিড থাকে। আচ্ছা, সবাই মনে রাখার ট্রাই করি, এসিড নীল লিটমাসকে হচ্ছে লাল করে। আমরা অলরেডি একবার লিখে দিয়েছিলাম, সো মোটামুটি সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এসিডের একদম ডিটেইলিং ফর্মে আসি। দেখো, যে সকল যৌগে পানিতে
আমি বলে দিয়েছিলাম না একটু আগে, এইগুলো লেখা লাগবে না বাচ্চারা, আমি যা লিখবো সেইটুকু লিখতে হবে, এইগুলো লেখা লাগবে না। খেয়াল করো, যে সকল যৌগ পানিতে, পানি দ্বারাই মেনলি বোঝানো হয় হচ্ছে জলীয়। কিন্তু অনেকে কোশ্চেন ছিল ভাইয়া জলীয় দ্রবণ জিনিসটা আসলে কি? জলীয় দ্রবণ মানে হচ্ছে যারা পানিতে কোনো কাজ করে। সো পানিতে যদি কোনো কাজ হয় সেটাকে বলা হয় হচ্ছে জলীয় দ্রবণ। এর ইংলিশ টার্মটা একটু লিখে রাখি, মাঝে মাঝে পরীক্ষায় কোশ্চেনে হচ্ছে ইংলিশ টার্মটা দিয়ে দেয়, অনেকে ইংলিশ ভার্সন আছে, তাদের জন্য বলে দিচ্ছি। এটাকে বলা হয় হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। সো জলীয় দ্রবণের ইংলিশ টার্মটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। দেখো আমি কিন্তু সংজ্ঞা লিখে দিছি অলরেডি, যারা হচ্ছে জলীয় দ্রবণে H+ উৎপন্ন করে তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাসিড। আমরা এখন একটু উদাহরণে যাব, মানে উদাহরণ দেখলে না জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। বাচ্চারা এখানে অনেক কিছু লিখতে হবে আমাদেরকে, হ্যাঁ সবাই আবারও খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবা, এখানে অনেক কিছু লেখার আছে, সো লিখতে হবে। আচ্ছা শুরু করে দিই। খেয়াল করো, সবার আগে হচ্ছে HCl। প্রথমত এখানে 4টা অ্যাসিড দেওয়া আছে, এই অ্যাসিডের নামগুলো আমাদের সকলকে মুখস্থ রাখতে হবে। HCl এর দ্বারা বোঝানো হয় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর দ্বারা মেইনলি বোঝানো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাচ্চারা সবাই কিন্তু লিখতে হবে, সবাই লিখবা, HCl লিখবা, লেখার পর পাশে লিখবা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা এরপরে হচ্ছে H2SO4। H2SO4টা আমাদের সব থেকে বেশি ব্যবহৃত অ্যাসিড, যার নামটা তোমরা অনেকেই শুনে থাকবা, এর নামটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা এটাকে বলা হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড। বাচ্চারা সবাই একটু লিখে ফেলো, হ্যাঁ আর কমেন্ট বক্সে এখন কিছু লেখো না, কমেন্ট বক্সে আমি কোশ্চেন নিব একটু পরে, এখন জাস্ট তোমরা বোর্ডে যা যা লেখা আছে না এগুলো লিখে ফেলো। দেখো সালফিউরিক অ্যাসিড HCl দ্বারা বোঝানো হয় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 দ্বারা বোঝানো হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড। নামগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় ডিরেক্ট চলে আসে, যে নিচের কোনটি সালফিউরিক অ্যাসিড, নিচের কোনটি হাইড্রোক্লোরিক অ্যাসিড। HNO3 এর নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আর CH3COOH এর নামটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, অথবা এটাকে বলা হয় হচ্ছে ভিনেগার। তোমাদের ভাষায় অনেকেই হয়তোবা এই ভিনেগার ওয়ার্ডটাকে শুনে থাকবা, যখন আমাদের কোনো কেক বা কোনো ধরনের এই ধরনের ফুড টাইপ কিছুকে ফোলাতে হয় বা তৈরি করা হয়, তখন মেইনলি আমরা এই ভিনেগারটাকে ইউজ করে থাকি। সো খেয়াল করো, প্রথমেই হচ্ছে আমাদের 4টা অ্যাসিডের নাম আমরা সবাই লিখে ফেলবো খাতার মধ্যে অবশ্যই। প্রথমে হচ্ছে HCl এর নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে হচ্ছে বাচ্চারা তোমরা সবাই বলো তো মুখে মুখে, যদিও তোমরা মানে বাংলাদেশের এক প্রান্তে আছো, আমি আরেক প্রান্তে আছি, বাট তারপরেও মুখে একটু বলো, যাতে আলটিমেটলি ক্লাসের পড়াটা ক্লাসেই হয়ে যায়। হ্যাঁ HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমরা মোটামুটি সবাই এটা জানো। H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাসিডই কিন্তু সালফিউরিক অ্যাসিড। HNO3 এর মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আর CH3COOH মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার। আচ্ছা প্রথমে আমি একটু HCl এর যদি পানিতে দেওয়া হয় তাহলে কি হয় সেটা দেখে নেই। দেখো HCl এর পাশে একটা ছোট করে লেখা আছে AQ। এই AQ দ্বারা মেইনলি বোঝানো হয় হচ্ছে জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ। যদি আমি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে পানিতে দেই তাহলে কি হবে দেখো তো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে একটা H আছে তাই না, দেখো যেখানে একটা H আছে না, এই Hটা H আকারে বিভক্ত হয়ে যাবে। দেখো একদম বেসিক কাজ, সবার প্রথমে যখন আমি অ্যাসিড গুলাকে তৈরি করতে যাব আমি দেখব Hটা কোথায় আছে। দেখো H2SO4 এ এখানে একটা H আছে না, আমি এখানে একটা H দিয়ে দিব। তারপরে দেখো HNO3 তে এখানে একটা H আছে, সো এখানে একটা H দিয়ে দিব। CH3COOH এখানে একটা H আছে, সো এখানে একটা H দিয়ে দিব। খেয়াল করো 4টা H আমি দিয়ে দিলাম। এখন কথাটা হচ্ছে অম্লীয় দ্রবণে কিন্তু Hটা মেইনলি H আকারে না, H+ আকারে থাকে। সো এখানে দিয়ে দিলাম একটা H+, এখানে একটা H+, এখানে একটা H+, এখানে একটা H+। খেয়াল করো আমার মোটামুটি এইটুকু হয়ে গেল।
আমার এখানে হাইড্রোজেন ছিল একটা, সো এখানে কিন্তু একটা H প্লাসই হবে। এখানে H2 আকারে আছে, তাই না? দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে কি H2 আকারে আছে না? H2 মানে কি, হাইড্রোজেন আছে দুইটা, যেহেতু হাইড্রোজেন দুইটা তাই এখানে কিন্তু আমি 2H প্লাস দিয়ে দিব। এখানে দেখো হাইড্রোজেন আছে একটা, সেখানে একটা H প্লাস হবে। এখানে দেখো CH3COOH, এখানে কিন্তু হাইড্রোজেন একটা, তাই এখানেও একটা H প্লাস হবে। সো এটা হচ্ছে প্রথমত Hটাকে লেখার নিয়ম। এরপরে বাকি অংশটুকু খেয়াল করো, H এর বাদে আছে কি? H এর বাইরে আছে হচ্ছে, দেখো এখানে আছে Cl, আমি লিখে দিব একটা Cl। এরপরে H বাদে এখানে আছে কি? SO4, তো এখানে লিখে দিব একটা SO4। তারপরে এখানে আছে হচ্ছে NO3, তাই এখানে লিখে দিব হচ্ছে NO3। এখানে H বাদে আছে হচ্ছে CH3COO, আমি এখানে লিখে দিব CH3COO। আচ্ছা খেয়াল করো, এখন আমাকে যেটা করতে হবে, যেহেতু একটা অংশকে আমি প্লাস H প্লাস আকারে লিখেছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে কিন্তু বাচ্চারা, যেহেতু আমি একটা অংশকে প্লাস আকারে লিখেছি, আর একটা অংশ কি আকারে লিখতে হবে? মাইনাস আকারে লিখতে হবে। সো দেখো এখানে যেহেতু H প্লাস আছে, এখানে দিব আমি Cl মাইনাস। এখানে দেখো দুইটা H প্লাস আছে না? H প্লাস মানে একটা প্লাস কে বা 1 কে যদি আমি 2 দ্বারা গুণ করে দেই, টোটাল কত আছে এখানে? 2 প্লাস হয়েছে। বিষয়টা কিন্তু বুঝছো, এই টোটালটা মিলে কিন্তু আলটিমেটলি 2 প্লাস তৈরি করবে, তাই না? যেহেতু এখানে 2 প্লাস, তাই এখানে হবে হচ্ছে 2 মাইনাস। এর নাম হচ্ছে সালফেট আয়ন। আমি এটা লিখে দেই, এই জিনিসটার নাম হচ্ছে সালফেট আয়ন। তারপর দেখো এখানে যেহেতু প্লাস একটাই আছে, এখানে মাইনাস একটাই থাকবে, এখানেও প্লাস একটা আছে, মাইনাস একটাই থাকবে, আর সবার মাঝখানে আমি একটা জাস্ট প্লাস সাইন দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওভারঅল জলীয় দ্রবণে কোনো কিছুকে লেখার নিয়ম। আমি টোটালটাকে একটু রিক্যাপ করছি, বাচ্চারা খুব মনোযোগ দিয়ে কিন্তু কমেন্ট বক্স সব লিখে দাও, কমেন্ট বক্স আমরা সব লিখে দাও। আমি আগে রিক্যাপ করা শেষ করব, তোমরা লিখে নিবা, তারপর তোমাদের থেকে কোশ্চেনগুলো আমি নিব। হ্যাঁ, তোমাদের সব কোশ্চেন আমি নিব, বাট আগে হচ্ছে জিনিসটাকে বুঝিয়ে নেই আমরা। খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। প্রথমে হচ্ছে চারটা অ্যাসিড আছে আমাদের, HCl, H2SO4, HNO3 and CH3COOH। নামগুলো মুখস্থ রাখতে হবে সবাইকে। HCl দ্বারা বোঝানো হয় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 দ্বারা বোঝানো হয় সালফিউরিক অ্যাসিড, HNO3 দ্বারা বোঝানো হয় হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আর CH3COOH এর দ্বারা বোঝানো হয় ইথানোয়িক অ্যাসিড, যার অপর নাম হচ্ছে ভিনেগার। এই নামগুলো না মাঝে মাঝে আমাদের পরীক্ষাতে চলে আসে ডিরেক্ট। আচ্ছা, জলীয় দ্রবণে যখন আমি এই অ্যাসিড গুলোকে দিয়ে দিব, খুব মনোযোগ দিয়ে শুনবা কিন্তু বাচ্চারা, লেখো আর মনোযোগ দিয়ে শুনো। কমেন্ট বক্সে লিখে দাও, কমেন্ট বক্সে কিছু লেখা লাগবে না এখন, তোমাদের সব কোশ্চেন নিব একটু পরে। এখানে একটা H আছে, দিয়ে দিলাম আমি একটা H। এখানে দুইটা H আছে, তাই না? তাই দেখো এখানে H2 আকারে আছে না? H2 আকারে থাকার জন্য দিয়ে দিলাম আমি দুইটা H। এখানে কয়টা H আছে? একটা H আছে, দিয়ে দিলাম আমি একটা H। এখানে কয়টা H আছে? একটা H আছে, দিয়ে দিলাম আমি একটা H। দেখো আমাকে দেখতে হবে, তোমরা বলতে পারো ভাইয়া এখানে তো চারটা H ছিল। দেখো বাচ্চারা, যখন আমরা হচ্ছে অ্যাসিডের ক্যালকুলেশনটা করব, আমরা দেখব একদম প্রান্তে কয়টা H আছে। এই Hটা তো মাঝে আছে, তাই না? এই Hটা কিন্তু ক্যালকুলেশনে আসবে না। তো মনে রাখো জিনিসটা, আমাদের অনেকেরই হয়তো অনেকে কনফিউজড হয়ে গেছে যে ভাইয়া এখানে তো চারটা H ছিল, আপনি একটা H কেন লিখছেন? আমি আবারও বলছি, যখন আমরা অ্যাসিড কে কাউন্ট করব, আমরা অলওয়েজ হচ্ছে প্রান্তে যে Hটা আছে না, একদম সাইডের Hটাকে কাউন্ট করব, মাঝখানের H কে কখনো কাউন্ট করা হবে না। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, প্রান্তে কিন্তু H আছে একটা, তাই এখানে একটা H দিয়ে দিচ্ছি। দেখো H এর উপরে অবশ্যই প্লাস সাইন হবে, কারণ Hটা হাইড্রোজেন প্লাস আয়ন আকারে বের হয়ে যায়। সো এখানে H প্লাস, এখানে দুইটার জন্য 2H প্লাস, এখানেও H প্লাস, এখানেও H প্লাস। এবার যেটা করছি আমরা, আমাদের এইটা লেখার পরে দেখতে হবে H এর বাদে আর ছিলটা কি। এখানে Cl ছিল, সো এখানে Cl লিখে দিচ্ছি।
এখানে SO4 ছিল, সো এখানে SO4 লিখে দিচ্ছি। এখানে NO3 ছিল, তাই এখানে NO3 লিখে দিচ্ছি। এখানে দেখো এই H টুকু বাদ দিয়ে থাকছে কি CH3COO, এই পুরো টার্মটা ছিল। দেখো আমি এই পুরোটাকে লিখছি CH3COO। দেখো যেহেতু এখানে একটা প্লাস আছে, তাই এখানে একটা মাইনাস সাইন, প্লাস আর মাইনাস মিলে কিন্তু একে অপরকে নিউট্রাল করে ফেলবে। তো দেখো এখানে একটা প্লাস আর এখানে কি হয়ে যাচ্ছে, একটা মাইনাস হয়ে যাচ্ছে। এখানে দেখো প্লাস কয়টা, দুইটা না, তাহলে এখানে মাইনাস কয়টা হবে, দুইটা হবে। দেখো দুইটা কিভাবে হচ্ছে, একটা প্লাস কে যদি তুমি 2 দ্বারা গুণ করো আলটিমেটলি কি দুইটা প্লাস হয়ে যাচ্ছে না। এই জন্য এখানে দুইটা প্লাস আর এখানে 2 মাইনাস, মানে দুইটা মাইনাস, দুইটা প্লাস আর দুইটা মাইনাস একে অপরকে নিউট্রাল বা নিরপেক্ষ করে ফেলছে। এখানে একটা প্লাস, তাই এখানে দিয়ে দিলাম আমি একটা মাইনাস। এখানেও একটা প্লাস, তাই এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা মাইনাস। দেখো মোটামুটি কিন্তু আমরা এখানে খুব ইজিলি ব্যালেন্সিংটা করে ফেলতে পেরেছি। আর এই SO4 2 মাইনাস এই জিনিসটার নামটা পরীক্ষায় অনেকবারই আসে। SO4 2 মাইনাস এই জিনিসটার নাম হচ্ছে সালফেট আয়ন। NO3 মাইনাস এর নাম হচ্ছে নাইট্রেট আয়ন। তোমরা মনে হয় প্রতীকের মধ্যে এটা পড়ে আসছো আই গেস। সো এটা হচ্ছে সালফেট আয়ন। সালফেট আয়নটা পরীক্ষায় অনেক বেশি আসে, তো এই জন্য লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলবা সবাই লিখছো কিনা এবং কারো কোনো কোশ্চেন আছে কিনা। লিখছি কিনা এটা অবশ্যই জানাবা কিন্তু, আর এরপরে কোশ্চেন আছে সেটা আমাকে জানাবা। আচ্ছা, এখন তোমরা কমেন্ট বক্সে তোমাকে কোশ্চেনগুলো করতে পারো। আচ্ছা, ফার্স্ট সবাই লিখেছি কিনা এবং কোনো কোশ্চেন আছে কিনা এটা আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, সবাই লিখেছি। আচ্ছা, সবাই লিখেছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কি না, আমি কোশ্চেন দেখতে পাচ্ছি না এখানে কিছু। আচ্ছা, CH3COO। আচ্ছা, সবাই বুঝতে পেরেছি। CH3COO এর নাম কি? আর একজন এটা জিজ্ঞেস করেছো, এই জিনিসটার নাম হচ্ছে এসিটেট আয়ন। এই জিনিসটার নাম হচ্ছে এসিটেট আয়ন। আচ্ছা, H is at H, then we will take it if it is। আচ্ছা, একজন কোশ্চেন করেছো ভাইয়া একদম প্রান্তে না থাকলে কি H কে নিব না? হ্যাঁ, অবশ্যই প্রান্তে না থাকলে আমি H কে নিব না। H কে কোনো মাঝে নিয়ে আমরা হচ্ছে এসিড চিন্তা করি না। এসিডের ক্ষেত্রে আমরা অলওয়েজ হচ্ছে H টাকে প্রান্তে নিয়ে চিন্তা করি, সো প্রান্তে থাকতে হবে। SO4 টা কি? SO4 হচ্ছে একটা আয়ন, যেটা তোমরা চ্যাপ্টার এর আগে চ্যাপ্টারে পড়ে আসছো, প্রতীক এবং সংকেতে পড়ে আসছো। SO4 টা একটা আয়ন যাকে আমরা SO4 2 মাইনাস বা সালফেট আয়ন বলে থাকি, সালফেট আয়ন। আচ্ছা, লিটমাস পেপার পাওয়া কোথায়? দোকানে পাওয়া যায়। আচ্ছা, প্রান্তে মানে কি জিজ্ঞেস করছো? প্রান্তে মানে একদম সাইডে থাকতে হবে, মানে একটা সাইডে থাকতে হবে, মাঝে থাকা যাবে না, যে কোনো এক সাইডে। দেখো এইচ গুলা কিন্তু একদম নয় স্টার্টিং এ আছে নয় এন্ডিং এ আছে। সো স্টার্টিং বা এন্ডিং এই জায়গাগুলোকে বলা হয় না, বোঝানো হয় হচ্ছে প্রান্ত। সো প্রান্ত মানে হচ্ছে স্টার্টিং আর এন্ডিং অংশটাকে বোঝানো হয়। আচ্ছা, লিখেছি। আচ্ছা, কুইজ দিব, কুইজ অনেকগুলো কুইজ আছে, বাট আগে তো তোমাকে বলো লিখেছো কিনা। নিউট্রাল মানে নিরপেক্ষ। নিরপেক্ষ মানে হচ্ছে কোনো প্লাস বা মাইনাস কিছু হবে না। যেমন এটা একটা প্লাস আকারে আছে, এটা মাইনাস আকারে আছে। নিউট্রাল মানে প্লাসও হবে না মাইনাসও হবে না, এটাকে বলা হয় নিউট্রাল। আচ্ছা, সবাই বুঝতে পেরেছি। লিখেছি। আচ্ছা, অ্যাসিডিক অ্যাসিড সংকেত, এটার আরেকটা নাম হচ্ছে এসিডিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে এসিডিক অ্যাসিড। এসিডিক অ্যাসিড তোমরা আগেই পড়ে আসছিল, তো এটা আমি আর লিখি না, এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে এসিডিক অ্যাসিড। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে এটা কি অ্যাসিডিক অ্যাসিড হবে? হ্যাঁ, অবশ্যই হবে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছি। লিখেছি। আচ্ছা, সবাই লিখে ফেলেছি। আমি একটু লাস্ট একটু রিক্যাপ করে দিই, তারপর হয়তো আমাদের নেক্সট স্লাইডে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা, নেক্সট স্লাইডে পরে কুইজ আছে, একটু মনোযোগ দিতে হবে, খেয়াল করো। প্রথমত হচ্ছে অম্ল বা ক্ষার জলীয় দ্রবণে H+ আয়ন দান করে। এখানে হাইড্রোজেন ছিল একটা, তাই H+ হচ্ছে 1। এখানে হাইড্রোজেন দুইটা, তাই H+ হচ্ছে 2। দেখো 2H+ আকারে লেখা হচ্ছে। এখানে হাইড্রোজেন একটা, তাই একটা H+ লেখা হচ্ছে। আমার কিন্তু অলওয়েজ ট্রাই করব স্টার্টিং বা এন্ডিং এর হাইড্রোজেন কাউন্ট করার। এখানে এন্ডিং এ হাইড্রোজেন কয়টা আছে? একটা আছে না হাইড্রোজেন? এন্ডিং এ কাউন্ট করব, হয় স্টার্টিং বা এন্ডিং। মাঝখানের H কে আমরা কাউন্ট করব না, স্টার্টিং বা এন্ডিং এটা। এখানে এন্ডিং এ কয়টা আছে? একটা আছে, তাই একটা H+ দিয়ে দিচ্ছি। দেখো এখানে দুইটা হাইড্রোজেন, তাই 2H+, আর বাকিগুলোতে হচ্ছে 1H+। দেখো এখানে ক্লোরিন ছিল, তাই ক্লোরিন লিখছি। এখানে SO4 ছিল, SO4 এর মানে হচ্ছে সালফেট আয়ন। সো সালফেট আয়ন হচ্ছে SO4। আর যেহেতু এখানে দুইটা প্লাস আছে, দেখো প্লাস কে
+1 কে 2 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে। এই জন্য এখানে +2 কে ব্যালেন্স করার জন্য লাইক এরকম দেখো, +2 কে ব্যালেন্স করার জন্য আমি লিখে দিচ্ছি হচ্ছে -2। +2 আর -2 মিলে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এরপর দেখো এখানে H প্লাস আছে, প্লাস কে ব্যালেন্স করার জন্য কি হবে, NO3 মাইনাস চলে আসবে। দেখো প্লাসের পাশে যেটুকু আছে মানে H এর পাশে যেটুকু আছে না তুমি পুরোটাকে লিখবা, লেখার পর যেটা করবা এখানে যেহেতু একটা প্লাস তুমি এখানে জাস্ট একটা মাইনাস দিয়ে দিবা। দেখো CH3 লিখেছি, এখানে ছিল কি একটা H প্লাস, তাই এখানে লিখে দিয়েছি একটা মাইনাস, এখানে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, জাস্ট ব্যালেন্স করার জন্য আর কি। CH3 এর একটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা সবাই কি বুঝছো, এটা আমাকে বলো তো সবাই বুঝেছি কিনা এবং লিখেছি কিনা। ফার্স্ট OH মাইনাসের নাম হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, ওটা ক্ষারকে দেখাবো আমরা। সবাই কি এইটুকু বুঝছো কিনা, এটুকু আমাকে বলো, সবাই কি এই অংশটুকু বুঝছো কিনা। আচ্ছা সবাই লিখছো কিনা এবং বুঝেছি কিনা। ফার্স্ট Cl মাইনাসের নাম হচ্ছে ক্লোরাইড আয়ন। বাচ্চারা তোমাদের তো এগুলো পড়ানো হয়েছে, এই যে প্রতীক এবং সংকেতে কিন্তু এগুলো পড়ানো হয়েছে। Cl মাইনাসের নাম কি, SO42 মাইনাসের নাম কি, NO3 মাইনাসের নাম কি, CH3 সিরাবোলো মাইনাসের নাম কি, কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। হ্যাঁ একটু জাস্ট রিক্যাপ করে নিও এই অধ্যায়টা, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা সবাই কি বুঝতে পেরেছি, বুঝেছি। আচ্ছা সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা হচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ আমি দেখতে পাচ্ছি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নাম তো পড়ানো হয়েছে, চ্যাপ্টার কিন্তু হয়ে গেছে আমাদের, ওইটা চ্যাপ্টারে কিন্তু আমাদের হচ্ছে প্রতীক সংকেত এগুলো সব পড়ানো হয়ে গিয়েছে অলরেডি। আচ্ছা আচ্ছা সবাই মোটামুটি বুঝতে পারছি ব্র্যাকেটে দেওয়া কেন, এটা কি কোশ্চেন করতেছো ভাইয়া? জলীয় দ্রবণের ইংলিশটা ভাই, জলীয় দ্রবণের ইংলিশ হচ্ছে অ্যাকুয়াস সলিউশন, আমি লিখে দিছিলাম এখানে, এই যে জলীয় দ্রবণের ইংলিশ টার্মটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। আচ্ছা সবাই কি এটা বুঝতে পারছি নাকি, জানান তো আমাকে। সবাই বুঝতে পারছে? আচ্ছা সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আমরা অনেকক্ষণ ধরে হচ্ছে এসিডের বিষয়টা বোঝার ট্রাই করেছি, এখন আমরা আসি কিছু ফল এবং ফলের মধ্যে কি কি এসিড থাকে সেটাকে একটু বোঝার ট্রাই করি। সো বেসিক কিছু মনে রাখতে পারলেই না, তোমরা কিন্তু লিখবা, হ্যাঁ অবশ্যই কিন্তু লিখবা। লেবুতে থাকে হচ্ছে, এটা কিন্তু একদম সবচেয়ে কমন, লেবু বা কমলা লেবু এর মধ্যে থাকে হচ্ছে মেইনলি সাইট্রিক অ্যাসিড। এরপর তেঁতুল দেখতে পাচ্ছি আমি, তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। এই নামগুলো মুখস্থ রাখতে হবে, সংকেত দরকার নাই, জাস্ট এই নামগুলো মনে রাখো, এই নামগুলো কিন্তু এমসিকিউ তে আসে, হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে। লেবুতে থাকবে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকবে হচ্ছে টার্টারিক অ্যাসিড। আচ্ছা বাকিগুলো খুব একটা লাগে না, আপেলটা মাঝে মাঝে লাগে, আমি আপেলটা লিখে দিই। আপেলে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড। দেখো এই তিনটা মোটামুটি মনে রাখতে পারলে ইনাফ, আর বাকিগুলো তোমরা হচ্ছে একটু যে স্লাইড থেকে দেখে নিতে পারো। এই তিনটা সবচেয়ে বেশি কমন আমাদের পরীক্ষার জন্য। তো আমার সাথে বলো, সবাই তো লিখবো অবশ্যই, বাট তারপর আমার সাথে একটু বলো, হ্যাঁ যাতে ক্লাসের পড়াটা ক্লাসে মুখস্থ হয়ে যায় মোটামুটি আমাদের সবার। আচ্ছা দেখো লেবুতে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এটা কিন্তু মোটামুটি আমাদের সবারই মুখস্থ বা অনেকে আমরা অনেকবার শুনছি আর কি। লেবুতে থাকবে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড, আর আপেলে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড। আচ্ছা লেবুতে থাকবে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকবে হচ্ছে টার্টারিক অ্যাসিড, আপেলে থাকবে হচ্ছে ম্যালিক অ্যাসিড। আচ্ছা এটা কিন্তু আমাদের সব থেকে কমন এবং সব থেকে বেশি পরিমাণে এসে থাকে। আচ্ছা এটা মোটামুটি আমাদের কমন। আর বাকি টমেটো এন্ড আমলকি, এটা মোটামুটি খুব একটা যে আসে এটা বলবো না, আবার আসে না এটাও বলবো না, মনে রাখতে পারো আর কি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই তিনটা। আচ্ছা সবাইকে লিখে ফেলেছি। তেঁতুল তো টক, তাহলে টার্টারিক অ্যাসিড কেন? মেইনলি হচ্ছে এক একটা ফলে এক একটা অ্যাসিড থাকে, সো আলটিমেটলি টার্টারিক অ্যাসিড ওয়ান কাইন্ড অফ অ্যাসিড যেটা হচ্ছে টক স্বাদ দিয়ে থাকে আর কি। সো টার্টারিক অ্যাসিডও টক দিয়ে থাকে, বাট তেঁতুলের টক আর লেবুর টকের মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝতে পারছো? সো তেঁতুলের টকটা কিন্তু একটু গাঢ় হয়ে থাকে, আর লেবুর টকটা কিন্তু মানে সহ্য করার মতো হয়। সো তেঁতুলের টকটা হচ্ছে টার্টারিক অ্যাসিড আর লেবুর টকটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আচ্ছা সবাই লিখে ফেলেছি। আচ্ছা আপেল মিষ্টি, আপেল প্রথমত মিষ্টি থাকে না, আপেল কাঁচা অবস্থায় কিন্তু টক থাকে, আপেল পেকে গেলে মিষ্টি হয়। আর এইগুলা কিন্তু কাঁচা অবস্থায় দেওয়া হয়েছে, মানে নরমালি হচ্ছে ফলের মধ্যে কাঁচা অবস্থায় হচ্ছে অ্যাসিড থাকে, পেকে যাওয়ার পরে কিন্তু অ্যাসিড থাকে না, আর অ্যাসিড থাকে যখন কাঁচা থাকে তখন। আচ্ছা সবাই কি লিখে ফেলেছি বাচ্চারা?
আচ্ছা, ক্ষার কি, ক্ষারে আসবো আমরা, আগে বলেন এটা লিখছি কিনা, সবাই কি লিখছি নাকি? ফার্স্ট 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 আমেও কি অ্যাসিড থাকে? হ্যাঁ, যখন আম কাঁচা থাকে তখন অ্যাসিড থাকে, বাট যখন পেকে যায় তখন আর অ্যাসিড থাকে না। আমের অ্যাসিডটা আমরা ইন্টারে গিয়ে পড়বো। এখন তোমরা শুধুমাত্র এই তিনটা মনে রাখতে পারলে ইনাফ। আচ্ছা, আচ্ছা সবাই লিখে ফেলেছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে, বৈশিষ্ট্যগুলো নিয়ে মোটামুটি আমরা সবাই কথাবার্তা বলে ফেলেছি। যেমন অ্যাসিড জলীয় দ্রবণে H+ দান করে, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ধাতুর সাথে বিক্রিয়া করে। এই জিনিসটা আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখব, বাট একটু হায়ার স্টাডিতে গেলে, আমাদের এই লেভেলে আসলে এটা নাই খুব একটা। তড়িৎ পরিবহন করতে পারে, অ্যাসিড অবশ্যই তড়িৎ পরিবহন করবে। অ্যাসিডের স্বাদগুলো হচ্ছে টক হবে, এগুলো লেখা লাগবে না, এগুলো মোটামুটি অলরেডি আমরা পড়ে আসছি, এগুলো লেখা লাগবে না। আচ্ছা, ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, এই বিক্রিয়ার নাম ছিল প্রশমন বিক্রিয়া। তোমাদের গত ক্লাসে এই প্রশমন বিক্রিয়াটা পড়িয়ে ফেলা হয়েছে, ভাই খুব সুন্দর করে পড়িয়েছে। আর এখানে হচ্ছে কিছু অ্যাসিডের সংকেত দেওয়া আছে, তোমাদের এগুলো সংকেত মনে রাখতে হবে না, জাস্ট আমাদের ক্লাসে যে কয়টা পড়ানো হয়েছে এই কয়টা এবং এই নামগুলা, এগুলো একটু মনে রেখো। হ্যাঁ, এগুলো মনে রাখতে পারলে আমাদের এমসিকিউ এর জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আর এটা মোটামুটি আমাদের এখন যা পড়লাম সেটা একটা ওভারভিউ দেওয়া আছে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কতগুলো অ্যাসিডের নাম দেওয়া হয়েছে, নামগুলো মোটামুটি আমরা অলরেডি সবাই লিখে ফেলেছি খাতায়, এটা নতুন করে লেখার দরকার নেই। দেখো, প্রথমত হচ্ছে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডটা আমরা এতক্ষণ একবারও দেখি নাই, অক্সালিক অ্যাসিডটা নতুন ছিল। সো অক্সালিক অ্যাসিডটা আমি একটু হাইলাইট করে দিলাম যাতে অক্সালিক তোমাদের চোখে পড়ে। অক্সালিক অ্যাসিডটা নতুন আসছে আর কি, মানে এতক্ষণ অক্সালিক অ্যাসিডটা ছিল না, মাত্র অক্সালিক অ্যাসিডটা প্রথমবার আসছে আমাদের চোখের সামনে। সালফিউরিক অ্যাসিড আমরা অলরেডি দেখে আসছি, নাইট্রিক অ্যাসিড আমরা অলরেডি একবার দেখে আসছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা প্রথমে শুরুই করছি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দিয়ে। কার্বনিক অ্যাসিড যার সংকেত হচ্ছে H2CO3, ফসফরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড এন্ড ফর্মিক অ্যাসিড। এই সংকেতগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ মুখস্থ করতে হবে। আসলে এখন বসে এতগুলো সংকেত মুখস্থ করতে পারবা না, এই জন্য আমি এটা লেখা তোমাদেরকে প্রেশারাইজ করছি না। তোমরা অবশ্যই ক্লাস শেষে স্লাইড যখন পরের বার দেখবা তখন এগুলো লিখে নিও, বুঝছো? এই স্লাইডের মধ্যে 1, 2 আর এই 3টা, মোট 5টা অ্যাসিড তোমরা নতুন দেখতে পাচ্ছ। আসলে এতগুলো অ্যাসিড না একবারে মুখস্থ করাটা একটু টাফ, সো সবকিছু এখনই মুখস্থ করার দরকার নেই। যেটুকু আমি লিখে দিচ্ছি সেইটুকু এখন মুখস্থ করে ফেলবা, যেটুকু আমি লিখছি না সেটা যেটা ক্লাসের শেষে লিখে নিবা, যেটুকু লিখে দিচ্ছি ওটুকু লিখলে এখন মোটামুটি ইনাফ। আচ্ছা, এটা গেল আমাদের পরবর্তী অংশ। এখন আমরা অনেকক্ষণ ধরে পড়াশোনা করতেছি, কুইজ টুইজ একটু নাই, বুঝছো? আমরা এখন কুইজে আসি। তো প্রথমে আমি একটা কোশ্চেন জাস্ট এমসিকিউ আকারে রাখছি, জাস্ট তোমরা কতটুকু পরিমাণ মানে অ্যাটেন্টিভ ছিল সেটা দেখার জন্য। এই এমসিকিউ এর পরে কুইজ আছে, সো আমরা একটু জাস্ট এই কোশ্চেনটাকে সলভ করে নিই আগে। বলো তো বাচ্চারা, CH3COOH এর নাম কি? মোটামুটি সবাই জানি আমরা, তাই একটু বলো, জাস্ট কমেন্ট বক্সে জানালেই হবে। সি 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 সি, সবাই সি সি জানাচ্ছ, সো অ্যান্সারটা সি হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্সারটা হবে হচ্ছে সি। আচ্ছা, সকলে সি 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 সি, সকলে সি জানাচ্ছেন, আসলে অ্যান্সারটা সি হবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্সারটা হবে সি বা অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের প্রথম কুইজটা আসলে অনেকক্ষণ ধরে কোনো কুইজে আসছি না, আমি আগে কুইজটা একটু পড়ে নিই। এটা কিন্তু আমি মোটামুটি ক্লাসে পড়াই ফেলছি, তোমরা সবাই পারো। আমি এক্সপেক্ট করি 90% এর উপরে হচ্ছে আমাদের পার্সেন্টেজ আসবে। খেয়াল করো, তেঁতুলে কোন অ্যাসিড রয়েছে তোমাদের সবার খাতায় কিন্তু লেখা আছে। হ্যাঁ, জাস্ট খাতা দেখে জাস্ট একটু মনোযোগ দিয়ে একটু অ্যান্সার করে ফেলো। 4টা অপশন আছে, সাইট্রিক, টার্টারিক, ম্যালিক এন্ড অ্যাসিটিক। 4টার মধ্যে কোনটা অপশন হবে একটু বলে দিচ্ছি। তেঁতুল কিন্তু খাতায় লেখা আছে সবারই, খাতা দেখে সুন্দর করে অ্যান্সার করে ফেলো। আচ্ছা,
বাচ্চারা তোমাদের সকলকে আসলে অসংখ্য 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 ধন্যবাদ। তোমাদের ফার্স্ট কুইজের পার্সেন্টেজ ছিল হচ্ছে 90%, মানে 90% স্টুডেন্ট কারেক্টলি অ্যান্সার করছেন। তোমাদের সকলকে আসলে মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রথম কুইজেই 90% কারেক্ট করা এটা খুব বড় একটা বিষয়। সো তোমাদের সকলকে মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমি কিছু নাম একটু বলি, তারপরে আমি হচ্ছে ইটা করি। আচ্ছা অ্যান্সারটা বলে নেই আগে, অ্যান্সারটা টার্টারিক অ্যাসিড হবে। তোমাদের সবার খাতে লেখা আছে, সো সবাই একটু দেখে নিও। হ্যাঁ আচ্ছা, প্রথম কুইজে তোমাদের সেরা পারফরমেন্স ছিল, অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। কিছু নাম আমি একটু বলি, মেরা, জিহান, আকিব, মাহি, মুগ্ধি, নির্ঝনধার, জামিম, ইরফান, মোসলেউদ্দিন এন্ড সাদ চৌধুরী। তোমাদের সকলকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। যারা যারা হচ্ছে প্লেসে আসছো তোমাদের সকলকে শুভকামনা। যারা যারা আলটিমেটলি প্লেসে আসো না আসো আই ডোন্ট কেয়ার, আমার কথা হচ্ছে যেই 90% কারেক্টলি অ্যান্সার করছেন তোমাদের সকলকে শুভকামনা, কারণ তোমরা অনেক বেশি মনোযোগ আছো দেখেই হচ্ছে কারেক্টলি অ্যান্সার করতে পেরেছো। আর অনেকে আমাকে বলছো ভাই ভুলে ভুলে ভুল দাগিয়ে ফেলেছি, এটা আসলে কোনো সমস্যা না, হইতেই পারে। আর সামনে আরো কিছু কুইজ আছে, একটু মনোযোগী থাকবে, ইনশাল্লাহ তোমাদের সামনের কুইজগুলো বেস্ট হবে। আচ্ছা 90% এর যাত্রা শুরু হয়েছে বাচ্চারা, মনে রাখবা কিন্তু আমার ইচ্ছা থাকে, আমি যখন ক্লাসগুলো নেই আমার ইচ্ছা থাকে যে স্টার্টিং থেকে যাতে এন্ডিং পর্যন্ত আরো বেটার পারফর্ম হতে থাকে। হ্যাঁ সো 90% দিয়ে শুরু হয়েছে, এন্ডিং যাতে 90% এর বেশি, মানে এন্ডিং যাতে মিনিমাম হচ্ছে 95 to 100 এরকম যাতে হয়। হ্যাঁ আচ্ছা খেয়াল রাখবা। এরপরে হচ্ছে ক্ষারক। অনেকক্ষণ ধরে আমরা এসিড নিয়ে গল্পগুজব করে আসছি, অনেক বিরক্ত হয়ে গেছি, এসিড নিয়ে আর পড়তে ইচ্ছা করতেছে না। এখন আমরা ক্ষারকে একটু আসি। ক্ষারক বলতে কি বোঝানো হয়, খুব মনোযোগ দিয়ে এখন কিন্তু আবারও সেই খাতা কলম নিয়ে বসতে হবে। শেষ কুইজের শেষ। যারা যারা হচ্ছে প্লেসে আসছেন অসংখ্য শুভকামনা, যারা যারা ভুল করে ফেলছি কোনো সমস্যা নাই, নেক্সটে আরো অনেকগুলো সুযোগ আছে, আমি এক্সপেক্ট করবো তোমরা 95 to 100 এরকম পার্সেন্টেজ দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো। হ্যাঁ মনোযোগ দিতে হবে। খেয়াল করো, সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড, আমি এই জিনিসটা কিন্তু ক্লাসের শুরুতেই লিখে দিয়েছিলাম, যারা হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড, এই হাইড্রোক্সাইডেরই আরেকটা নাম হচ্ছে OH মাইনাস। সো যারা হচ্ছে জলীয় দ্রবণে OH মাইনাস এই জিনিসটা দান করে তাদেরকে বলা হয় হচ্ছে ক্ষারক। জলীয় দ্রবণে OH মাইনাস দান করতে হবে কিন্তু। হ্যাঁ খেয়াল করো, আমার এখানে CaO লেখা আছে, এই CaO, আচ্ছা এটাকে বক্স না করি, জিনিসটা একটু বাজে হবে। CaO বাচ্চারা খাতা কলম নিয়ে রেডি হবে, শুরু করে দাও। খাতা কলম নিয়ে লিখতে হবে কিন্তু, আমি যা যা লিখছি সবকিছু লিখতে হবে। CaO প্লাস HCl, এই CaO এই জিনিসটার নাম হচ্ছে চুন। সবাইকে মনে রাখতে হবে CaO এই জিনিসটার নাম হচ্ছে চুন। চুনের সঙ্গে আমি যোগ করছি HCl, HCl মানে জানি কি ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল। সো চুনের সাথে আমি যোগ করছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমরা কিন্তু আগের ক্লাসে এই রিঅ্যাকশনটা দেখে আসছো, প্রশমন বিক্রিয়া, তাই না? এখানে কিন্তু মেইনলি প্রশমন বিক্রিয়াই হবে। কি রকম দেখো, এই যে অংশটুকু আছে ও আর এই এইচ, ও আর এইচ এইটুকু মিলে তৈরি করবে হচ্ছে পানি। অলওয়েজ মনে রাখবা এসিড এবং ক্ষারকে যদি পাশাপাশি রাখা হয় তখন বলতে পারো ভাইয়া ক্ষার কারা? ক্ষার তারাই হবে যাদের লাস্টে এরকম একটা OH টান থাকবে, যাদের লাস্টে এরকম একটা OH, KOH, NH4OH। বাচ্চারা লিখতে হবে কিন্তু, এগুলো অবশ্যই লিখতে হবে, সবাইকে লিখতে হবে। হ্যাঁ OH টার্মটা থাকবে তাদেরকে বলা হয় হচ্ছে ক্ষার। তো দেখো যখনই আমরা কোনো ক্ষার নিয়ে কাজ করব, কাজটা এরকম, সবাই কিন্তু লিখবা, সবাইকে লিখতে হবে। খেয়াল করেন এই OH টা এই H এর সাথে বাকি সবকিছু বাদ দিয়ে দাও, জাস্ট দেখবা যেখান থেকে OH শুরু হয়েছে, ওটা যেখান থেকে শুরু হয়েছে, এই O এর পরের H আর তারপরের এই H, এই সব কিছু মিলে একসঙ্গে তৈরি হয়ে যাবে পানি। আবার দেখো OH আর H এই তিনটা অংশ একসঙ্গে মিলে তৈরি হয়ে যাবে হচ্ছে পানি। দেখো যদি OH আর H চলে যায় থাকবে কি তাহলে? খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যদি OH আর H টা চলে যায় তাহলে থাকছে কি? এখানে একটা NH4 আছে, এখানে একটা Cl আছে। এই NH4 আর এই Cl একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে NH4Cl। দেখো এখানে একটা NH4 ছিল,
এখানে একটা সিএল ছিল, এই ও এইচ আর এইচ চলে যাওয়ার পরে এই দুইটা মিলে একসঙ্গে তৈরি করবে NH4Cl। সিমিলারলি এখানে একটা পটাশিয়াম ছিল, এখানে একটা SO4 ছিল। সো দেখো পটাশিয়াম আর SO4 পাশাপাশি লিখব, লেখার পর যেটা হবে দেখো পটাশিয়াম এখানে দুইটা ছিল না, দেখো দুইটা পটাশিয়াম 2K ছিল তাই না, এই জন্য পটাশিয়ামের নিচে একটা 2 দিয়ে দিব। সবাই কিন্তু লিখতে হবে, হ্যাঁ, কেউ কিন্তু কমেন্ট বক্সে কোনো কোশ্চেন করো না, এখন সবাই আগে লিখো, তারপর তোমাদের কোশ্চেনগুলো আমি নিব। এখানে দেখো ক্যালসিয়াম আছে আর এখানে কি আছে, একটা ক্লোরিন আছে। সো আমি যদি ক্যালসিয়াম আর ক্লোরিনকে একসঙ্গে যোগ করি CaCl। এখন দেখো ক্লোরিন কয়টা আছে, এখানে কিন্তু দুইটা হাইড্রোজেন আর দুইটা ক্লোরিন আছে তাই না, তাহলে ক্লোরিনের সংখ্যা কয়টা, দুইটা, এই জন্য ক্লোরিন নিচে একটা 2 হয়ে যাবে। বিষয় খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে কিন্তু তোমাদের অনেকেরই কোশ্চেন হবে যে ভাইয়া এটা কেন আসলো, এটা কেন আসলো। আমি আগে পুরোটাকে একটু রিক্যাপ করে নিই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো বাচ্চা, সবাই এইদিকে, সবাই এখন আমার দিকে তাকাও, দরকার হলে কলমটাও রেখে দাও, সবাই মনোযোগ দিয়ে জাস্ট এই দিকে তাকায় থাকেন, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। সবাই এইদিকে তাকান, আমার দিকে তাকান, সবাই আমার দিকে। আচ্ছা খেয়াল করো, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের CaO এর দ্বারা মেনলি বোঝানো হয় হচ্ছে চুন, চুনের সাথে আমরা যোগ করছি HCl। খেয়াল করো এখানে যে অক্সিজেন আর এখানে যে হাইড্রোজেন, হাইড্রোজেন আর অক্সিজেন একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে পানি। এখানে যে OH, ও আর এইচ, OH থাকে তাকে আমি ক্ষার বলবো, OH আর এখানকার যে H একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে পানি। মানে মনে রাখবা OH আর H টোটাল টুকু একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে হচ্ছে পানি। সিমিলারলি এখানেও কি আছে দেখো তো, একটা O আছে, একটা H আছে আর এখানে আরেকটা H আছে। সো টোটালটা মিলে কি তৈরি করবে, একটা পানি তৈরি করবে। দেখো আমি কিন্তু পানি তৈরি করে ফেলছি, পানি তৈরি করার পর রইলো কি দেখো তো, এখানে একটা NH4 আছে, এখানে একটা Cl আছে। NH4 আর Cl একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করে ফেলছে NH4Cl। এখানে একটা পটাশিয়াম ছিল তাই না, পটাশিয়ামের পরে ছিল OH, সো OH টাকে যদি বাদ দিয়ে দাও তাহলে থাকে কি, একটা পটাশিয়াম থাকবে। এখানে হাইড্রোজেনের পরে ছিল H2SO, মানে SO4 ছিল। সো পটাশিয়াম আর SO4 কে পাশাপাশি লিখে ফেললাম। এবার আমি দেখতে পাচ্ছি বাচ্চারা যে পটাশিয়ামের আগে কি একটা 2 ছিল, এই জন্য পটাশিয়াম যেহেতু আগে 2 ছিল, যখন আমি সংকেতগুলা লিখি আগের 2 গুলা মেইনলি নিচে চলে আসে, এই জন্য চলে আসবে হচ্ছে K2SO4। তোমাদের কিন্তু প্রতীক সংকেত যেটা পড়ানো হয়েছে তাই না। আচ্ছা দেখো ক্যালসিয়াম আর এখানে ছিল ক্লোরিন, সো CaCl পাশাপাশি লিখলাম। এখানে ক্লোরিন ছিল দুইটা, দেখো এখানে দুইটা ক্লোরিন ছিল, এই যে একটা 2 দেওয়া আছে না, এখানে ক্লোরিন কিন্তু দুইটা, এই জন্য এখানে Cl2 আকারে বসে যাবে। সো খুব ভালো করে বুঝতে হবে, যখনই আমরা এই বিক্রিয়াগুলো লিখব প্রথমে আমরা H আর OH কে একসঙ্গে লিখব, আর এরপরে H আর OH কে একসঙ্গে লেখার পরে বাকিটুকুকে হচ্ছে অ্যাজ ইট ইজ লিখে ফেলবো। আর যদি এর সামনে কোনো নাম্বার থাকে সেই নাম্বারটাকে আমরা নিচে ছোট করে লিখে দিব, এই যেখানে দেখো নিচে ছোট করে হচ্ছে লিখে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্ষারক লেখার এবং প্রশমন বিক্রিয়া লেখার একদম বেসিক কনসেপ্ট। আচ্ছা এখন আমাকে বলো তোমরা সবাই লিখছো কিনা এবং কারো কোনো কোশ্চেন আছে কিনা। ফার্স্ট বাচ্চারা এখন তোমাদের কোশ্চেনগুলো আমাকে বলো, হ্যাঁ সবাই লিখছি কিনা এবং সবাই বুঝছি কিনা। আচ্ছা H2O এটা বুঝি নাই, আচ্ছা আমি একটু আরেকবার একটু বলি, H আর O বা H আর OH একটু বলে রাখি, যদি কখনো তুমি দেখো অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে তোমাকে বুঝিয়ে নিতে হবে এখানে মাস্ট তোমার পানি তৈরি হবে, বুঝে নিতে হবে। যদি কখনো তুমি দেখো অক্সিজেন আর হাইড্রোজেন আছে, দেখো এখানে অক্সিজেন আছে হাইড্রোজেন আছে, অক্সিজেন হাইড্রোজেন মিলে মাস্ট তোমার পানি তৈরি হবেই হবে। সিমিলারলি যদি কোথাও একটা OH থাকে আর একটা H থাকে সেই দুইটা মিলেও অবশ্যই পানি তৈরি হবে। এটা মোটামুটি একটা বেসিক কনসেপ্ট যে যদি কোথাও অক্সিজেন আর হাইড্রোজেন থাকে কিংবা OH আর H থাকে সেখানে অবশ্যই পানি তৈরি করতে হবে, পানি তৈরি হবে, এটা মাস্ট মনে রাখতে হবে। হ্যাঁ
যে অক্সিজেন হাইড্রোজেন থাকলে পানি তৈরি হবেই। আর এই OH এইচ বাদে বাকি যেটুকু আছে না সেইটুকুকে আমি একসঙ্গে হচ্ছে ওখানে লিখে ফেলেছি। সো একটু খেয়াল রাখবা, OH আর এইচ বাদে বাকি টার্মটুকুকে আমি এখানে হচ্ছে একসঙ্গে খুব সুন্দর করে লিখে ফেলার ট্রাই করব। আচ্ছা, এখন আমাকে বলো সবাই বুঝছো কিনা পানির বিষয়টা। ব্র্যাকেটে এস দ্বারা কি বোঝায়? এই এস দ্বারা মেইনলি বোঝানো হচ্ছে সলিড বা কঠিন অবস্থায় আছে। মেইনলি চুনগুলো তো কঠিন অবস্থায় থাকে, এই জন্য এখানে একটা এস দিয়ে বোঝানো হচ্ছে সলিড আকারে ছিল। আচ্ছা, অ্যাকুয়াস ও এস, এ কিউ দ্বারা বোঝানো হচ্ছে জলীয় দ্রবণ, আর এস দ্বারা মেইনলি বোঝানো হচ্ছে কঠিন অবস্থা। এ কিউ দ্বারা হচ্ছে জলীয় দ্রবণ, এস দ্বারা হচ্ছে কঠিন অবস্থা। আচ্ছা, আচ্ছা সবাই লিখে ফেলছি। আমাকে জানান সবাই লিখছেন কিনা, বুঝছেন কিনা। চুনের অন্য নামগুলো, আচ্ছা এখানে কি লিখছে সবাই লিখেছি এবং বুঝেছি। আচ্ছা, সমতাকরণ করা লাগবে কিনা ভাইয়ারা? সমতাকরণ করে দেওয়া থাকবে তোমাদের বই কোশ্চেনে, তোমাদের সমতাকরণ এক্সট্রা করে নেওয়া লাগবে না। এই যে এই নাম্বারগুলো তোমাদের আগে থেকে কোশ্চেনে দিয়ে দিবে, সো এই নাম্বারগুলো তোমাদের একদম প্রেশার নেওয়া লাগবে না, নাম্বারগুলো তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। হ্যাঁ, আচ্ছা সবাই বুঝতে পেরেছি, সবাই লিখেছি কিনা, বুঝেছি কিনা একটু বলেন। ফার্স্ট এটা প্রতিস্থাপন বিক্রিয়া, আবার এটাকে হচ্ছে তোমার প্রশমন বিক্রিয়া বলা যায়। প্রশমন বিক্রিয়া কি, লবণ এবং পানি তৈরি হয় না, এটা প্রশমন বিক্রিয়া হয়ে যায়। তোমাদের লাস্ট ক্লাসে পড়ানো হয়েছে এটা প্রশমন বিক্রিয়াও হবে, আবার এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়াও হবে। আচ্ছা, সবাই লিখেছি 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 সবাই বুঝতে পেরেছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। সমতাকরণটা লাগবে না, সমতাকরণটা হচ্ছে যদি তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে, মানে কোশ্চেনে দেওয়া থাকবে, আর না হলে তোমার লেখাপড়া আলাদা করে সমতাকরণ করে নেওয়া লাগবে না আর কি। আচ্ছা, আর এই নাম্বারগুলো কোশ্চেন দিয়ে দিবে তোমাদের লেভেলে, নাম্বারগুলো কোশ্চেন দিয়ে দিবে। হয়তো যখন আরেকটু বড় স্টাডিজে যাবো, মানে একটু হাই স্টাডিজে যাবো, তখন আলটিমেটলি এগুলো তোমাদের নিজে বের করে নিতে হয়। আমাদের লেভেলে এগুলো কোশ্চেন দেওয়া থাকবে, সো একদম প্রেশার নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আচ্ছা সবাই লিখে ফেলেছি এবং বুঝেছি কিনা আমাকে একটু বলেন। ভাইয়া 1 নং এ OH নাই, ভাইয়ারা OH নাই দেখে এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের কনসেপ্টটা দিয়ে আমরা কাজ করছি। দেখো, অক্সিজেন হাইড্রোজেন থাকলেও পানি হবে, OH এইচ থাকলেও পানি হবে। সো প্রথমটার ক্ষেত্রে আমরা অক্সিজেন আর হাইড্রোজেনের কনসেপ্টটা দিয়ে কাজ করছি, আর পরের দুইটার ক্ষেত্রে আমরা OH আর এইচ এর কনসেপ্টটা দিয়ে কাজ করছি। সো দুইটার ক্ষেত্রে দুটো ভিন্ন ভিন্ন কনসেপ্ট, মনে রাখতে হবে অক্সিজেন হাইড্রোজেন কিংবা OH এইচ পাশাপাশি থাকলে পানি তৈরি হবে মাস্ট। আচ্ছা, ইয়েস সবাই বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ব্রেক দিব, ব্রেক অবশ্যই দিব একটু পরে। হ্যাঁ, একটু পরে, জাস্ট কভারটা করে নেই। সবাই এটা বুঝতে পেরেছি এবং লিখতে পেরেছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে যাই। সিমিলার ওয়েতে ক্ষারকের কতগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে। প্রথমত হচ্ছে ক্ষারক জলীয় দ্রবণে, আমি লিখে দিয়েছি, এগুলো লেখা লাগবে না। নীল লিটমাসকে, এসিড নীল লিটমাসকে লাল করছিল, তাহলে ক্ষারক কি করবে? লাল লিটমাসকে নীল করে ফেলবে। এসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ তৈরি করে, মাত্রই দেখে আসছি। তড়িৎ পরিবহন করে, ক্ষারক কটু স্বাদযুক্ত, এগুলো সব লিখে দেওয়া আছে আমাদের খাতার মধ্যে। এখানে আমি বলি না এরকম কিছু নাই, এখানে একটা জিনিস নতুন আসছে, সাবান প্রস্তুতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। এটা মানে তোমাদের অনেকেরই একটা, প্রায় বলতে গেলে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন বলে দিতে পারি। সবাই একটু লেখে নাও তো এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। সাবানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সবাই একটু লিখে নাও। হ্যাঁ, এই কিন্তু পরীক্ষাতে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ কোশ্চেন, যে সাবানের মধ্যে কোনটি থাকে? সাবানের মধ্যে প্রধানত থাকে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বোঝানো হচ্ছে, দেখো প্রথমে একটা সোডিয়াম টার্ম আছে না, দেখো যেখানে সোডিয়াম একটা টার্ম আছে, আর এখানে একটা OH আছে। এই OH দ্বারা মেইনলি বোঝানো, ওই যে পরে আসছি আমরা, হাইড্রোক্সাইড। সো সাবানের মধ্যে মেইনলি থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড। খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ কোশ্চেন, সবাইকে লিখে নিতে হবে। আচ্ছা, ব্রেক দিব অবশ্যই ব্রেক দিব। ক্ষার আর ক্ষারকের মধ্যে পার্থক্য কি? ক্ষার গুলা শুধুমাত্র হচ্ছে OH মাইনাস দেয়, ক্ষার গুলা পানিতে দ্রবীভূত হয়। এটা আমাদের এই স্লাইডে পরে আছে। অনেকক্ষণ ধরে এমসিকিউ করতেছি না, কুইজ করতেছি না, সেটা কুইজে যাই। হ্যাঁ, অনেকক্ষণ ধরে বিরক্ত হয়ে যাচ্ছি বলতে কথা বলতে কুইজে যাই। দেখো, নিচের কোনটি ক্ষারকের বৈশিষ্ট্য নয় বলা আছে? খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, ক্ষারকের বৈশিষ্ট্য নয় বলা আছে। অপশনগুলো খেয়াল করো। জলীয় দ্রবণ কটু স্বাদযুক্ত হয়, লাল লিটমাস পেপারকে নীল করে, জলীয় দ্রবণে H+ আয়ন দান করে, আর এটি পিচ্ছিল পদার্থ। চারটার মধ্যে যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে। আমি আমাদের কুইজটা লঞ্চ করে দিচ্ছি।
আচ্ছা বাচ্চারা, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আগের ফ্লোটা ধরে রাখতে পারছো। এবার তোমাদের পার্সেন্টেজ আসছে হচ্ছে 85%। তোমাদের সকলকে হচ্ছে অসংখ্য 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 ধন্যবাদ যে তোমরা আসলে ক্লাসের ফ্লোটা ধরে রাখতে পারছো। এখনো তোমাদের পার্সেন্টেজ আসছে 85%, আগে থেকে একটু কমছে 90 to 85, বাট ইটস গুড। আচ্ছা, আমি একটু লিডার বোর্ডটাকে একটু শেয়ার করি, নাম একটু বলে নেই। জিহান, মাহি, আকাশ, নির্ঝন ধার, মারুফ, আদি, ইয়াসিন, মীরা, মেধা এন্ড ওম পল। যারা যারা হচ্ছে কারেক্টলি অ্যান্সার করতে পারছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা হয়তো বা একটু ভুল করে ফেলছেন, কোনো সমস্যা নেই, নেক্সট আরো কুইজ আছে, অবশ্যই ভালো করবা। হ্যাঁ, বাট 85% মানে একটা ফ্লো ধরে রাখা, এটা কিন্তু আসলে একটা বড় একটা বিষয়। সো জলীয় দ্রবণে H প্লাস দান করে, এটা কিন্তু অ্যাসিডের বৈশিষ্ট্য, ক্ষারের বৈশিষ্ট্য না। আরেকটা বিষয়, আমি হচ্ছে একটা কোশ্চেন বারবার দেখতে পাচ্ছি এখানে, অনেকজন লিখছো যে ভাইয়া OH মাইনাস আর H প্লাস এরা কি অলওয়েজ প্রান্তে থাকবে? আমি বলে দেই, H প্লাস OH মাইনাস এরা অবশ্যই স্টার্টিং বা এন্ডিং এ থাকবে। স্টার্টিং বা এন্ডিং এ থাকবে, মানে OH H এগুলা কখনোই হচ্ছে মাঝে থাকতে পারবে না, এদেরকে অবশ্যই স্টার্টিং বা এন্ডিং যে কোনো একটা জায়গায় থাকতে হবে। সব ভালো করে মনে রাখবো। হ্যাঁ, OH আর H কে অবশ্যই স্টার্টিং এন্ড এন্ডিং যে কোনো একটা জায়গায় হচ্ছে থাকতে হবে। অনেকেই কোশ্চেনটা করছো, ভাইয়া স্টার্টিং আর এন্ডিং এ না থাকলে কি তারা এসিড বা ক্ষার হবে না? না, হবে না, তাদেরকে অবশ্যই স্টার্টিং বা এন্ডিং এ থাকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ক্ষারের বৈশিষ্ট্য। ক্ষার নিয়ে আসা বলার মতো নতুন করে কিছু নাই, জাস্ট বলে মনে রাখবো যারা হচ্ছে পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় হচ্ছে ক্ষার। সো নতুন ভাবে বোঝানোর মতো কিছু নাই। দেখো, এই সোডিয়াম হাইড্রোক্সাইড এই জিনিসটা কিন্তু পানিতে সোডিয়াম প্লাস আর OH মেসেজ লেখা লাগবে না, বাচ্চারা লেখা লাগবে না এগুলো। পটাশিয়াম প্লাস OH মাইনাস দেখাই দিচ্ছি আর কি, স্লাইডে এটা থাকবে, এটা লেখা লাগবে না, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না। জাস্ট এতটুকু মনে রাখবো, ক্ষারক যারা ছিল, ক্ষারকের মধ্যে কিন্তু OH মাইনাস ছিল, কিন্তু ক্ষারকগুলো না পানিতে দ্রবীভূত হতে পারে না, এটা একটা বড় বৈশিষ্ট্য। ক্ষারক এরা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু ক্ষার এরা কিন্তু পানিতে দ্রবীভূত হয়। এটা হচ্ছে ক্ষার আর ক্ষারকের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য। মনে রাখবা, ক্ষারক এরা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, ক্ষার কিন্তু পানিতে দ্রবীভূত হয়। আর এই আরবি এটা দ্বারা বোঝানো হয় হচ্ছে রুবিডিয়াম। আমাদের অনেকগুলো ধাতু আছে, ধাতুর মধ্যে একটা ধাতু হচ্ছে রুবিডিয়াম। এটা নিয়ে আমরা ক্লাস 9-এ উঠলে একটু ডিটেলসে পড়াশোনা করবো আর কি। এই মোমেন্টের জন্য তোমাদের এই দুইটা মোটামুটি মনে রাখতে পারলেই ইনাফ। আচ্ছা, ক্ষারক আর ক্ষারের মধ্যে পার্থক্য তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, ভাইয়া ক্ষারক আর ক্ষার দ্বারা বোঝাইটা কি? ক্ষারক আর ক্ষারের মধ্যে পার্থক্য এটাই, ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না, ক্ষার পানিতে দ্রবীভূত হয়। এটা লেখা লাগবে না, এটা জাস্ট মনে রাখা দরকার না, এগুলো আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু না, মানে বোঝানোর মতো কিছু না। তো মনে রাখবা, ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না, ক্ষার দ্রবীভূত হয়, এতটুকু মনে রাখতে পারলে এনাফ। এটা বাদ দাও, এটা বোঝার কিছু নাই। আচ্ছা, এটার পরে আমরা হচ্ছে ব্রেকে যাই। আচ্ছা, অনেক কিছু পড়ে ফেলছে, এখন আমরা ব্রেকে যেতে পারবো চাইলে। আচ্ছা, একটু জাস্ট বলে রাখি, হ্যাঁ বাচ্চারা, আমরা এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, ক্যালসিয়াম অক্সাইড মানে যে চুন যে ছিল, চুনের সঙ্গে পানি যোগ করলে কি বিক্রিয়া হবে? সো বিক্রিয়াটা খুবই ইজি, চুনের সঙ্গে সবাইকে লিখতে হবে। আমি এখনই ব্রেক দিয়ে দিব, এই 3:09 বাজে তো, আর 2-3 মিনিট পর ব্রেক দিয়ে দিব আমি, 2-3 মিনিট পর। দেখো, চুনের সঙ্গে পানি যোগ করলে তৈরি হয়, জাস্ট তুমি নর্মালি চিন্তা করো, চুনের সঙ্গে পানি যোগ করলে কি তৈরি হওয়া উচিত? চুনের পানি তৈরি হওয়া উচিত। খুব ইজি একটা জিনিস না এটা? চুনের সঙ্গে পানি যোগ করলে আসলেই চুনের পানি তৈরি হওয়া উচিত। সো চুনের পানির সংকেতটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সংকেতটা হচ্ছে CaOH2। এই জিনিসটা সবাইকে মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় হচ্ছে চুনের পানি, এর আরেকটা নাম হইতে পারে লাইম ওয়াটার। আচ্ছা, আর এটা হচ্ছে চুনের আরেকটা নাম হচ্ছে কুইক লাইম। চুন এই জিনিসটার বাণিজ্যিক নাম হচ্ছে লাইম। সো চুন এই জিনিসটা দ্বারা বোঝানো হয় মেইনলি কুইক লাইম।
চুনের সঙ্গে দেখো এখানে চুন আছে না, চুনের সঙ্গে পানি যোগ করছি। তো খুব ইজি কনসেপ্ট, চুনের সঙ্গে পানি যোগ করলে তো চুনের পানি তৈরি হবে। দেখো চুনের পানি তৈরি হয়েছে। চুনের পানির সংকেতটা সকলকে মুখস্থ রাখতে হবে। চুনের পানির সংকেতটা হচ্ছে CaOH2। এই চুনের পানিটা প্রচুর পরিমাণে বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, আমরা এগুলো তো মোটামুটি সবাই জানি, বাট আরো এখানে আমার স্লাইডের মধ্যে কিছু জিনিস দেওয়া আছে, এগুলো পড়ে নিতে পারবো সামনে গিয়ে। এইটা মনে রাখতে হবে যে চুনের পানি এর সংকেত হচ্ছে CaOH2। এর অন্যান্য নাম হইতে পারে হচ্ছে লাইম ওয়াটার। কি নাম হতে পারে বলো সবাই? লাইম ওয়াটার। আচ্ছা, অ্যামোনিয়া, এই NH3 এর নাম হচ্ছে অ্যামোনিয়া। এর সঙ্গে পানি যোগ করলে তৈরি হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ কোনো MCQ না, বাট উপরেরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমি উপরেরটাতে কয়েকটা স্টার মার্ক দিয়ে রাখলাম। হ্যাঁ, তোমরা উপরের বিক্রিয়াটা লিখে অবশ্যই কয়েকটা স্টার মার্ক দিয়ে রাখবা। উপরের বিক্রিয়াটা পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর মানে প্রচুর। আচ্ছা, সো খেয়াল করো, আমি যখনই চুনের সাথে পানিকে যোগ করছি, সো মোটামুটি কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে চুনের সঙ্গে পানিকে যোগ করলে কি চুনের পানি তৈরি হবে। চুনের পানির সংকেতটা আমাদের সকলকে মুখস্থ রাখতে হবে। কি বলতো? চুনের পানির সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা CaOH2, যার একটা বাণিজ্যিক নাম হচ্ছে লাইম ওয়াটার। চুনের পানি, চুন দ্বারা বোঝানো হয় লাইম, আর এই ওয়াটার দ্বারা বোঝানো হয় হচ্ছে পানি। সো চুনের পানি এর ইংলিশ টার্মটা হচ্ছে লাইম ওয়াটার। আচ্ছা, সবাই কি বিকেলে লিখছো কিনা জানাতে আমাকে। সবাই সবাই ফার্স্ট ফার্স্ট জানা যায় বিকেলে লিখছো কিনা, লিখতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লিখবেন বাচ্চারা, এই উপরের বিক্রিয়া লিখতে হবে, উপরেরটা। তো লেখেন সবাই, সবাইকে লিখে দিচ্ছেন নাকি? বুঝেন, লেখেন লেখেন আগে। সবাই লিখছেন কিনা? ফার্স্ট 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 ফার্স্ট। আচ্ছা, বিক্রিয়া লিখে ফেলেছি, লিখেছি 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 লিখেছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই বলেন যে বিক্রিয়া লিখছেন কিনা, সবাই বিক্রিয়া লিখছেন কিনা। আচ্ছা, ব্র্যাকেটে এই S দ্বারা মেইনলি বোঝানো হয় হচ্ছে সলিড, L দ্বারা মেইনলি বোঝানো হয় হচ্ছে লিকুইড, লিকুইড মানে তরল অবস্থা বোঝানো হয়। আর এই G দ্বারা মেইনলি বোঝানো হয় হচ্ছে গ্যাস, এই G দ্বারা মেইনলি বোঝানো হয় হচ্ছে গ্যাস। আচ্ছা, সো এটা হচ্ছে মোটামুটি আমাদের বেসিক অংশ। উপরের বিক্রিয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবাইকে লিখতে হবে কিন্তু। হ্যাঁ, সবাইকে লিখেছি লিখেছি লিখে সবাই লিখেছি 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 লিখেছি, সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই লিখে ফেলেছি। আচ্ছা, এখন আমরা দেখে যেতে পারি, কারণ অনেক কিছু পড়াই ফেলছি, আর বলার মতো কিছু নাই। নির্দেশক, এটা নিয়ে আমি অলরেডি কথাবার্তা বলে ফেলছি। ওই যে দেখো এসিড, দেখো চিত্রের মধ্যে দেওয়া আছে, এসিডটা নীল লিটমাস। দেখো লিটমাসটা আগে নীল ছিল, পরে কি হয়ে যাচ্ছে? লাল হয়ে যাচ্ছে। ক্ষার, দেখো আগে লাল ছিল, দ্রবণের মধ্যে গিয়ে কি সেটা নীল হয়ে গেল না? লবণ আর পানির মধ্যে লিটমাসের রং কখনো চেঞ্জ হয় না। জাস্ট এটা কিন্তু আমরা অলরেডি একবার বলে আসছি, তাই না? সো এসিড হচ্ছে নীল লিটমাসকে লাল করে ফেলে। দেখো উপরে ছিল নীল, পরে হয়ে গেল কি লাল। ক্ষার কি করে? লালকে নীল বানায় ফেলে। দেখো উপরে ছিল লাল, নিচে হয়ে গেল কি নীল। লবণ আর পানিতে নো চেঞ্জ। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। মোটামুটি আমরা অলরেডি দেখে আসছি, আর দেখার মতো কিছু নাই। তোমাদের বাড়ির কাজ এটা পরবর্তী জন্য। এখন আমরা পরবর্তী অংশ যাওয়ার আগে একটা ব্রেকে যাবো। অনেকক্ষণ ধরে পড়াশোনা করছি, সবার মাথায় হ্যাং হয়ে গেছে। সো আমাকে একটু বলেন তো বাচ্চারা, এই পর্যন্ত যা যা পড়েছি সবাইকে সবকিছু লিখছো কিনা? যেটা আমি লিখতে বলছি সেগুলো লিখছো কিনা? ইয়েস অর নো, জাস্ট ওয়াই অ্যান্ড এন এটুকু লিখলেই হবে। লিখেছি বা লিখি নাই, ওয়াই অর এন এটুকু লিখলেই হবে, তারপর আমরা ব্রেকে যেতে পারবো এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই হচ্ছে আমরা লিখে ফেলেছি। এখন বাজে হচ্ছে 15, আমরা এক্সাক্ট 10 মিনিট একটা ব্রেক দিব। সো 25-এ আবার ক্লাস শুরু হবে। বাচ্চারা তোমরা একটু অন টাইম চলে এসো। হ্যাঁ, কারণ ব্রেকের পরে শুরুতেই আমি তোমাদের কতটুকু পরিমাণ মনে আছে এটা দেখার জন্য একটা ছোট একটা কুইজ দিব। মানে ব্রেকের পরে শুরুতে একটা কুইজ থাকবে। সো ওই কুইজটাতে কেউ মিস করে না ফেলি, এই জন্য আমরা এক্সাক্ট 25-এ চলে আসবো। এখন 15 বাজে, 25-এ চলে আসবো। হ্যাঁ, সবাই আমরা 10 মিনিটের ব্রেক নেই, একটু রিক্যাপ করে আসি, দেওয়ার পর হচ্ছে আমরা 25-এ আবার শুরুতে একটা কুইজ দিয়ে তারপর শুরু করবো। হ্যাঁ, তো তাহলে ব্রেক দিচ্ছি, ব্রেকটা হচ্ছে একটু এনজয় করে আসেন। আচ্ছা, ব্রেক।
বাচ্চারা ওয়েলকাম ব্যাক সকলকে, যারা যারা সালাম দিচ্ছেন সকলকে ওয়ালাইকুম আসসালাম। আর যারা যারা হচ্ছে চলে আসছো, আমি বলেছিলাম ব্রেকের পরে তোমাদেরকে মোটামুটি টেস্ট করার জন্য শুরুতে একটা হচ্ছে কুইজ থাকবে। আমি হচ্ছে কুইজটাকে লঞ্চ করব। সো 26 বেজে গেছে, অলরেডি 25 পর্যন্ত টাইম দিছিলাম না। আর তারপর আমি 30 সেকেন্ড টাইম নেই, কারণ আলটিমেটলি সবাই যাতে কুইজটাতে অ্যান্সার করতে পারে। তোমাদের পার্সেন্টেজ কিন্তু খুবই ভালো, মানে আলটিমেটলি ক্লাসগুলোতে দেখা যায় এত সুন্দরভাবে এত সুন্দর ফ্লোতে তোমরা ক্লাসগুলো করতেছো, আর এত সুন্দর পার্সেন্টেজ বজায় রাখা কিন্তু খুব টাফ। সো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের পার্সেন্টেজ কিন্তু এখন পর্যন্ত 90 আর 85 এ আছে। সো আমি এক্সপেক্ট করবো এটা তোমরা ধরে রাখবা। হ্যাঁ, আচ্ছা সবাই চলে আসি। ফার্স্ট আজকের ক্লাস করলেই কি ক্লাস ছুটি? হ্যাঁ, তোমাদের মোটামুটি আজকের ক্লাসের পরে সায়েন্সের ক্লাসগুলো শেষ, ম্যাথস এন্ড সায়েন্স। তোমাদের হচ্ছে বাংলা ইংলিশ ক্লাসটা হচ্ছে রয়ে যাবে, বাকি ক্লাসগুলো মোটামুটি আজকেই শেষ হয়ে যাবে। আচ্ছা, বাংলা ইংলিশ যারা করছে তারা হচ্ছে মোটামুটি ক্লাস করতে হবে। আচ্ছা শুরু করি। তোমাদের কুইজ অনেক সময় ক্লাসের আগে বলে গেছিলাম প্রথমে একটা কুইজ থাকবে, তোমাদের এতক্ষণ যা পড়েছে তার মধ্যেই হবে আর কি। হ্যাঁ, সো কুইজটাকে আমি এখানে লিখে রেখেছি। কুইজটা হচ্ছে সাবান তৈরিতে কোনটি ব্যবহৃত হয়। আমি কিন্তু স্লাইডের মধ্যে লিখে দিয়েছিলাম এই জিনিসটা, সাবানের মধ্যে কোনটা ব্যবহৃত হয়। সো আমি হচ্ছে কুইজটাকে লঞ্চ করে দিচ্ছি, আপনারা হচ্ছে অ্যান্সার করে ফেলেন। আচ্ছা বাচ্চারা, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আসলে আমার কথাটা রেখেছো। তোমাদের এবারে পার্সেন্টেজ আসছে 89%, মানে 89%। গতবার ছিল 85, 85 টু 89, বেশ ভালো একটা জাম্প করছো তোমরা। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, 85% স্টুডেন্ট কারেক্টলি অ্যান্সার করছেন, 89% স্টুডেন্ট কারেক্টলি অ্যান্সার করছেন। আমি কিছু নাম একটু বলে নেই। তোহা, তোয়া, নাফিস, নাজাত, সাইমা, শিরোপা, রামিসা, জান্নাত, অরিক, ইয়াফিজ আহমেদ এন্ড মুন। তোমাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা, এবং শুধুমাত্র তোমাদেরকে না, যে 89% স্টুডেন্ট কারেক্টলি অ্যান্সার করতে পেরেছেন তোমাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য 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 শুভেচ্ছা। কারণ তোমরা আসলে যে ব্রেকের আগের পড়াগুলো এত সুন্দর করে বুঝে নিয়েছিলে, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের টোটাল পার্সেন্টেজ 89, মানে এখন পর্যন্ত 90, 85 এন্ড 89। তোমরা বেশ ভালো একটা পার্সেন্টেজ এখনো আছো। কিন্তু তোমাদের সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা তোমাদের এত সুন্দরভাবে ক্লাসে কন্টিনিউ করার জন্য। হ্যাঁ, আচ্ছা বাচ্চারা, কোশ্চেনটা কিন্তু খুবই ইজি ছিল। আমি কোশ্চেনটা একবার বলে ফেলেছি যদিও। সাবান তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, এটা কিন্তু আমরা অলরেডি একবার পড়ে এসেছি। সাবান তৈরিতে ব্যবহৃত হয় হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কিন্তু সাবান তৈরিতে সব থেকে বেশি পরিমাণে হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে। আর এটার জন্য হচ্ছে মেইনলি সাবানটা একটু পিচ্ছিল টাইপ হয়। এটার জন্য হচ্ছে সাবানটা হচ্ছে একটু পিচ্ছিল হয়। আজকের ক্লাসটা কিন্তু পুরোটা মুখস্থ টাইপ, বুঝছো? সো এখানে কিন্তু বেশ ভালো একটা পার্সেন্টেজ ধরে রাখা না খুবই ইজি আর কি। এন্ড তোমরা খুবই, আমি লাকিলি বলতে পারি যে তোমরা আসলে এত ভালো একটা ব্যাচ, তোমরা এত সুন্দর করে এখন পর্যন্ত না পুরোটা ধরে রেখেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা সামনের দিকে এগিয়ে যাই। আমাদের আবারও সেই আগের মতো পড়াশোনা শুরু করতে হবে এবং লিখতে হবে। এই স্লাইডে অনেক কিছু লেখা আছে। এই স্লাইড থেকে না কিছু জিনিস আমাদেরকে ক্লাসে বসে মুখস্থ করতে হবে। কারণ কি, এই স্লাইডটা বলতে গেলে গুরুত্বপূর্ণ স্লাইডগুলোর মধ্যে একটা। আজকের ক্লাসে যদি তোমাকে বলা হয় যে ভাইয়া আজকের ক্লাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটা, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ হইতে পারে, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হইতে পারে। আমি কিছু জিনিস লিখবো, আপনাদের লিখতে হবে। বাচ্চারা খাতা কলম নিয়ে আবার রেডি হয়ে যাই। হ্যাঁ, খাতা কলম নিয়ে রেডি হয়েছে, ক্লাস আর খুব বেশিক্ষণ লাগবে না। তোমাদের যে খাতা কলমে রেডি থাকো, নিজের ফ্লোটা ধরে রাখো। হ্যাঁ, তোমাদের যে ফ্লোটা আছে ফ্লোটা ধরে রাখো, ক্লাস খুব অল্প টাইমের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আমি শুরু করে দিই। সবাইকে লিখতে হবে বাচ্চারা, আমি আবারও বলছি সবাইকে কিন্তু লিখতে হবে। সবাই লিখবে এবং তোমাদের ফ্লোটা ধরে রাখতে হবে অবশ্যই। হ্যাঁ, আচ্ছা
সবার আগে হচ্ছে ব্লিচিং পাউডার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ কোশ্চেন যে ব্লিচিং পাউডার এর সংকেত কি। সো ব্লিচিং পাউডার এর সংকেত হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড লেখার নিয়মটা হচ্ছে CaOCl। যখন আমি তোমাদের লেভেলে ছিলাম আমি এটাকে মনে একটু ডাক দেওয়া টাইপ করে মনে রাখতাম যে CaOCl মানে মনে হয়ে যেত, বুঝছো জিনিসটা যদিও অনেক বড় একটা সংকেত, কিন্তু এটা মনে রাখাটা কিন্তু খুব কঠিন কিছু না, কারণ এটা কিন্তু মনে হয় ডাক দেওয়া টাইপ করে মনে রাখতে পারি যে CaOCl মানে সিএল কে বারবার ডাকছি, OCl মানে সিএল কে বারবার ডাকার ট্রাই করছি। সবাই আমার সঙ্গে বলো তো একবার, ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে, সবাই বলবা কিন্তু, যদি আমি শুনতে পাবো না, তোমরা আসলে এক জায়গায় আমি আরেক জায়গায়, বাট তোমরা সবাই আমার ছোট ভাই বোনের মতো, আমি এক্সপেক্ট করি সবাই বলবা। হ্যাঁ বলো তো কি বলছি, CaOCl। আবার বলো তো কি, CaOCl। আচ্ছা, এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আমরা এই CaOH2 অলরেডি একবার দেখে আসছি, আমি এটা আবার লিখে দেই, চুনের পানি, কিংবা লিখবা কিন্তু বাচ্চারা সবাইকে লিখতে হবে, চুনের পানি অথবা লাইম ওয়াটার অথবা হচ্ছে মিল্ক অফ লাইম। তোমরা দেখবা যখন চুনের মধ্যে, যদি তোমাদের বাসায় কারো দাদা দাদু বা কেউ হচ্ছে পানি মানে পান খেয়ে থাকে, দেখবা তারা চুন ইউজ করে। চুনের মধ্যে যদি পানি ঢেলে দেই না, ওটা কিন্তু দুধের মতো দেখা যায়, মানে দুধের কালার হয়ে যায় অনেকটা। সো এই চুনের পানি বা চুনের যে মিক্সড অংশটা, এটাকে অনেক সময় মিল্ক অফ লাইম, এই জিনিসটা বোঝানো হয়। মেইনলি লাইমের মিল্ক মানে চুনের মিল্ক, এরকম একটা নাম দেওয়া হয়েছে, মিল্ক অফ লাইম। তার সংকেতটা কি হবে, সংকেতটা হবে হচ্ছে CaOH2, যাকে বোঝানো হয় হচ্ছে চুনের পানি বা লাইম ওয়াটার অথবা মিল্ক অফ লাইম। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এই মিল্ক অফ লাইমের পরেই আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়ই আসে, সেটা হচ্ছে মিল্ক। বাচ্চারা তোমরা কিন্তু কমেন্ট বক্সে কিছু লিখবা না এখন, হ্যাঁ সবাই কিন্তু মনোযোগ দিয়ে এইগুলা লিখে নিব, সবাই কিন্তু এটা লিখতে হবে। স্লাইডে অনেক কিছুই লেখা আছে, বাট আপনাদের এইগুলো মুখস্থ রাখতে হবে, ক্লাসে বসে এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ আচ্ছা, সবাই কিন্তু তোমরা কিন্তু খুব অ্যাটেন্টিভ বাচ্চা কথা, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসে বসে ক্লাসের পড়াটা করে ফেলবো। আচ্ছা, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটাও কিন্তু কোশ্চেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো আগের বার ছিল লাইম, তাই এখানে হচ্ছে Ca ছিল, এবার জাস্ট সি এর জায়গায় আমরা হচ্ছে MgOH2 দিয়ে দিব। দেখো আমরা এখানে তিনটা জিনিস পাশাপাশি লিখেছি। আচ্ছা, এখানে এদের প্রয়োজনীয়তা দেওয়া আছে, তোমরা এই প্রয়োজনীয়তাটা মেইনলি মনে রাখবা সিকিউ কোশ্চেন গুলার জন্য। এগুলো মোটামুটি তোমাদের সবাইকে মুখস্থ করে ফেলতে হবে। এই মুখস্থটা ক্লাসের মধ্যে বসে হবে না, বাসায় বসে বসে টাইম নিয়ে মুখস্থ করো। ঈদের মধ্যে এগুলো এখন আর পড়াশোনা করার দরকার নেই, বুঝছো, ঈদের পরে পড়ো, ঈদের সময় চিল করতে হয়, ঈদের সময় চিল করবা। আচ্ছা খেয়াল করো, আমাদের এইটা ক্লাসের মধ্যে মুখস্থ করে ফেলতে হবে। কি কি বলতো, প্রথমে হচ্ছে ব্লিচিং পাউডার। বাচ্চারা সবাই কিন্তু আমার সঙ্গে বলবেন, সবাইকে আমার সঙ্গে বলতে হবে। হ্যাঁ, ব্লিচিং পাউডার যার সংকেত হচ্ছে CaOCl মানে OCl কে বারবার ডাকছি আমরা, CaOCl। আবার বলো তো কি, CaOCl। আচ্ছা, এরপর হচ্ছে চুনের পানি, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে চুনের পানি বা লাইম ওয়াটার কিংবা মিল্ক অফ লাইম। চুনের পানি মানে কি, পানিতে চুন মিশাই দাও, তাহলে যেটা হবে একটা পানির একটা স্তর বা দুধের মতো একটা কালার দেখা যাবে না, এটাকে বোঝানো হয় হচ্ছে চুনের পানি, যার আরেকটা নাম হচ্ছে লাইম ওয়াটার মানে কি, চুনের ওয়াটার, মানে চুন মানে লাইম আর ওয়াটার মানে তো পানি, চুনের পানি বা লাইম ওয়াটার। দেখতে অনেকটা না দুধের মতো চেহারা দেখা যায়, এটাকে বলা হয় মিল্ক অফ লাইম। মিল্ক অফ লাইমের সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা CaOH2, এটা হচ্ছে মিল্ক অফ লাইমের সংকেত। এখন যদি আমরা তোমাকে মিল্ক অফ লাইম না বলে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলি, দেখো
মিল্ক অফ সেম কিন্তু আছে, চেঞ্জটা হচ্ছে আগের বার ছিল লাইম, এবার আসছে ম্যাগনেসিয়া। ম্যাগনেসিয়া বোঝানোর জন্য এখানে দিতে হবে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। একবার দিচ্ছি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর একবার দিচ্ছি আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এইটুকু জাস্ট মনে রাখতে আমাদের সকলকে। আর এখানে আমাদের সবার না ব্যবহারগুলো দেওয়া আছে, মানে কোনটার কি ধরনের ব্যবহার, সো ব্যবহারগুলো দেওয়া আছে। ব্যবহারগুলো আমাদের এই মোমেন্টে মুখস্থ করার দরকার নেই, বাসায় বসে বসে সময় মতো মুখস্থ করে নিব আমরা। হ্যাঁ, আচ্ছা, সবাই কি এইটুকু লিখে ফেলছি কিনা এটা আমাকে বলেন। সবাই কি এইটুকু লিখে ফেলছি কিনা এটা আমাকে বলেন। হ্যাঁ বাচ্চারা 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 বলো 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 বলো, সবাই লিখছি কিনা? ফার্স্ট 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 লিখেছি 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 লিখেছি। সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা সবাই খুবই অ্যাটেন্টিভ বাচ্চা কাছে, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, সবাই লিখে ফেলেছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে একটা এমসিকিউ টাইপ দেওয়া আছে, এটার পরে কুইজ আছে, এটা একটা এমসিকিউ। সো সবাই হচ্ছে একটু আমাকে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাই দিবেন। মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা সংকেতটা কি? মিল্ক অফ ম্যাগনেসিয়া কোনটা হবে অ্যান্সার? বি 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 বি, সবাই বি জানাচ্ছেন, অ্যান্সারটা আসলে বি হবে। অসংখ্য ধন্যবাদ সকলকে, অ্যান্সারটা আসলে বি হবে। সো অ্যান্সারটা হচ্ছে বি বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে খুবই ইজি একটা কোশ্চেন ছিল, মোটামুটি আমরা সবাই খাতায় লেখা আছে। আর এই জিনিসটা তোমরা হচ্ছে একটু মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষায় এই সংকেতগুলো থেকে বেশ ভালো লেভেলের কোশ্চেন চলে আসে। হ্যাঁ, সবাইকে মুখস্থ রাখতে হবে কিন্তু। আচ্ছা, সকলে বি দাগাচ্ছেন, বি 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 বি। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই হচ্ছে বি দাগাচ্ছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সকল লিখে ফেলেছি। অনেকক্ষণ ধরে আমরা কুইজে যাচ্ছি না, একটু কুইজ নেই। হ্যাঁ, অনেক ইজি একটা কুইজ। আমি এক্সপেক্ট করব এবার পার্সেন্টেজটা 100% আসবে। লাইম ওয়াটারের সংকেত আমি হয়তো এখন পর্যন্ত 3বার এই জিনিসটা লিখছি, লাইম ওয়াটার এর সংকেতটা। আমি কুইজটাকে লঞ্চ করে দিচ্ছি বাচ্চারা। এবার কিন্তু আমি এক্সপেক্ট করছি আপনারা সবাই মিনিমাম হইলেও 95 to 100% আসবে। আচ্ছা, আমি লঞ্চ করে দিচ্ছি, সবাই অ্যান্সার করে ফেলেন। হ্যাঁ, বড় ভাই হয়ে গেছে। বাচ্চারা তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার পার্সেন্টেজ ছিল 96%। 96% মানে আসলে চিন্তা করার মতোই না, এত ভালো পার্সেন্টেজ ছিল এটা। তোমরা এতটা পরিমাণে জাম্প করছো, 90, 85, 89, 96, এত ভালো পার্সেন্টেজ আসছে। তোমাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা এতটা এতটা অ্যাটেন্টিভ হবা, সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আমি যদি নাম একটু বলি, জিহান, ইরফান, রাফি, মাহি, রিশাদ, শান, আদি, রায়ান, নেরা এন্ড দীপ। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা হচ্ছে মানে কারেক্টলি অ্যান্সার করছো টপ 10 অর আমি আসলে টপ 10 টপ 20 কোনো পার্সেন্টেজ বা কোনো মানে প্লেস, এইগুলো আসলে আমি একদমই মানে তোমাদের সাথে একমত না। প্লেস আসো বা না আসো আই ডোন্ট কেয়ার, বাট তোমরা যে কারেক্টলি অ্যান্সার করছো 96% কারেক্টলি অ্যান্সার করছো, তোমাদের সকলকে আসলে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা আসলে এতটা পরিমাণ অ্যাটেন্টিভ আর এতটা পরিমাণ কারেক্টলি অ্যান্সার করতে পারছো। আসলে আমি খুব ব্লেসড তোমাদের মতো স্টুডেন্ট পেয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি একদিন ক্লাস নিতে আসছি, বাট তোমরা যে আসলে এতটা ইন্সপায়ার্ড এবং এতটা পরিমাণে যে অ্যাটেন্টিভ, যে তোমাদের সকলকে আসলে অসংখ্য ধন্যবাদ এই জন্য। আচ্ছা, অনেক কিছু পড়ে ফেলছি, এখন আর বলতে গেলে খুব একটা বেশি কিছু নাই বলার মতো। মোটামুটি এখন যে সামনে যে জিনিস আছে মানে ব্যবহার টাইপ জিনিসপত্র আছে আর কি, এগুলো তোমাদের ক্লাসে বসে একদমই মুখস্থ করতে হবে না। আমাদের কিছু এসিড আছে এখানে, দেখো এসিডকে নরমাল দুই পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে জৈব এসিড আর একটা হচ্ছে খনিজ এসিড। এই জৈব এসিডটা নিয়ে আমাদের 9 থেকে একটা বড় চ্যাপ্টার পড়ানো হয়, চ্যাপ্টারের নাম হচ্ছে জৈব যৌগ। সো জৈব যৌগ পড়ানোর সময় না মোটামুটি আমাদের এটা অনেক সুন্দর মতো ক্লিয়ার হয়ে যায় আর কি। সো আমাদের এই মোমেন্টে এটা খুব একটা দরকার নাই আর কি, তোমরা ইন্টারভিউ উঠে জানতে পারবা। আচ্ছা,
খনিজ অ্যাসিড মানে হচ্ছে যে অ্যাসিড গুলোকে আমাদের বিভিন্ন খনিতে পাওয়া যায়। যে তোমার খনি শুনছো না, যে ভাইয়া একটা খনি পাওয়া গেছে এখানে, এই খনিটা হয়েছে। সো খনিজ অ্যাসিড বলতে মেইনলি যেগুলোকে খনিতে পাওয়া যায়। আর জৈব অ্যাসিড মানে যেগুলোকে কি অবশ্যই বিভিন্ন ভূগর্ভস্থ জৈব পদার্থের মধ্যে পাওয়া যায় আর কি। আচ্ছা, এই জিনিসটা তোমাদের এমসিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ। সো তোমরা অবশ্যই যখন স্লাইড গুলাকে রিভিউ করবা, এই টাইপ জিনিস যেগুলোকে আমি দাগায় রাখছি, বাচ্চারা বুঝছো, তোমরা কিন্তু স্লাইড যখন পড়বা স্লাইডের সবকিছুকে লেখার ট্রাই তো অবশ্যই করবা, বাট যেই জায়গাগুলোকে আমি এক্সট্রা করে দাগায় রাখছি সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে। কিছু পড়া তোমরা ক্লাসে বসে লিখে ফেলছো, সো যেটা তোমরা ক্লাসে অলরেডি লিখে ফেলেছো সেটা কিন্তু আর নতুন করে লেখার কোনো দরকার নেই। যেটা তুমি ক্লাসে লেখো নাই সেটাকে অবশ্যই তোমার যেটা করতে হবে, এরকম ভাবে যেগুলো দাগানো আছে না, স্টার মার্ক করে দেওয়া আছে বা হাইলাইট করে দেওয়া আছে, সেই জিনিসগুলোকে অবশ্যই কিন্তু ভাষায় বসে লিখে ফেলতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই জৈব অ্যাসিড বলতে আলটিমেটলি হচ্ছে সেই অ্যাসিড গুলোকে বোঝানো হয় যেগুলোকে হচ্ছে বিভিন্ন জৈব পদার্থের মধ্যে পাওয়া যায়, ফলমূল বা সবজিতে পাওয়া যায়, এগুলো জৈব অ্যাসিড হবে আর কি। আমরা ওই যে দেখছিলাম একটা, মনে আছে ইথানোয়িক অ্যাসিড, আমরা কিন্তু ক্লাসের শুরুতে পড়ছি তাই না, CH3COOH। এই CH3COOH এর লাস্টে কি একটা COOH আছে না, এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড। আর খনিজ অ্যাসিড মানে হচ্ছে যাদেরকে বিভিন্ন খনিতে পাওয়া যায়। খনিজ অ্যাসিড কোনগুলো হইতে পারে, আমরা যে HCl পড়েছি, H2SO4 পড়েছি, HNO3 পড়েছি, এগুলা হচ্ছে খনিজ অ্যাসিড। আচ্ছা, জৈব অ্যাসিড খনিজ অ্যাসিডের মধ্যে পার্থক্য। জৈব অ্যাসিড গুলো মেইনলি খুব বেশি শক্তিশালী হয় না, দুর্বল প্রকৃতির হয় আর কি। জৈব অ্যাসিড গুলো মেইনলি পাওয়া যায় ফলমূল এবং শাকসবজিতে, আর এগুলো না মোটামুটি দুর্বল হয়। আমি লিখে দেই, জৈব অ্যাসিড গুলো হচ্ছে দুর্বল। এগুলো লেখা লাগবে না, চোখে দেখো, আর বেশিক্ষণ লাগবে না, আমার 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ক্লাস। খেয়াল করো, জৈব অ্যাসিড গুলো মেইনলি হচ্ছে দুর্বল হয়, আর খনিজ অ্যাসিড গুলো না অনেক শক্তিশালী, অনেক স্ট্রং হয়ে থাকে। খনিজ অ্যাসিড না কখনো আমরা হাত দিয়ে টাচ করার সাহস করি না, কিন্তু জৈব অ্যাসিড, ফলমূল তুমি কি হাত দিয়ে খাচ্ছ না? অবশ্যই হাত দিয়েই খাচ্ছ। সো দেখো, ফলমূলের অ্যাসিড গুলো না খাওয়ার উপযোগী, জৈব অ্যাসিড গুলো মেইনলি খাওয়ার উপযোগী হয়ে থাকে। আর এখানে ওই যে ভিটামিন সি এর অভাবে হচ্ছে স্কারভি রোগ হয়, এইটার এমসিকিউ আকারে বেশ গুরুত্বপূর্ণ। যখন তোমরা স্লাইডটাকে লিখবা অবশ্যই কিন্তু এই জিনিসগুলোকে লিখে রাখবা। হ্যাঁ, এগুলো কিন্তু অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে চলে আসে, এগুলো লেখা লাগবে না তোমাদের এখন, এগুলো মোটামুটি আমরা যা পড়ছি তার মধ্যেই কিছু কিছু মানে বেসিক কনসেপ্ট, এগুলো লেখার কোনো দরকার নেই। আর এখানে এই যে তোমাদের কমন যেটা আমরা সবাই দেখছি আর কি, জৈব অ্যাসিড গুলো আমরা খেতে ব্যবহার করি, আর খনিজ অ্যাসিড গুলো আমরা ইউজ করি হচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য। সো এটা খুব বেসিক একটা জিনিস ছিল আর কি। আচ্ছা, অ্যান্টাসিড ওষুধ আজকের ক্লাসের লাস্ট গুরুত্বপূর্ণ অংশ। তোমাদেরকে মেইনলি এইটাই আজকে লাস্ট লিখতে হবে, এটার পরে আর কিছু লিখতে হবে না, এটার পরে আর 2-3 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। অ্যান্টাসিড ওষুধ বলতে কি বোঝানো হয়? অ্যান্টাসিড ওষুধ বলতে বোঝানো হয় যখন আমাদের অ্যাসিডিটি হয়। তোমরা সব অ্যাসিডিটি কথাটা শুনছো না, বদহজম হয়। মনে করো মানে যে যখন সামনে ঈদ আসতেছে, ঈদের সময় আমরা কি করি, ভালো মন্দ খাবার দাবার খাওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে কোক টোক খাই তাই না, বদহজমের জিনিসটা দূর করার জন্য। সো এই যে বদহজম যখন হয়ে যায় বা যখন হচ্ছে পেটে অ্যাসিড জমা হয়ে যায়, পেটে কিন্তু সবারই আমাদের HCl থাকে, আমরা সবাই মোটামুটি জানি পেটে কিন্তু আমাদের অবশ্যই HCl থাকে। এই HClটা কিন্তু আমাদের পেটে উৎপন্ন হয়। পেটে উৎপন্ন হয় হচ্ছে HCl। HCl এর সঙ্গে যখন তুমি কোনো দুর্বল ক্ষারকে যোগ করবা, মনে রাখবা অ্যান্টাসিড ওষুধ বলতে বাচ্চারা সবাইকে লিখতে হবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের পরীক্ষায় 3 মার্কসে আসে। আমরা যখন সিকিউ অ্যান্সার করি না, সিকিউতে 3 মার্কসে সবাই কিন্তু লিখতে হবে, এখন এই জিনিসটা লিখতে হবে। অ্যান্টাসিড জিনিসটা কিন্তু আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। দেখো, অ্যান্টাসিড মানে হচ্ছে যেই ওষুধগুলো আমাদের হচ্ছে মেইনলি অ্যাসিডিটিকে দূর করে ফেলে, এদেরকে বলা হয় হচ্ছে অ্যান্টাসিড। কি বলা হয় এদেরকে? এদেরকে বলা হয় অ্যান্টাসিড। দেখো, অ্যান্টাসিড হতে পারে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সরি আমি একটু মুছে দেই। অ্যান্টাসিড হতে পারে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তার মানে যদি MgOH2 কিংবা AlOH3
এরা থাকে তাদেরকে বলা হবে হচ্ছে অ্যান্টাসিড। কোন তীব্র মানে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH কিন্তু অ্যান্টাসিড হবে না। মনে রাখবা অ্যান্টাসিড বলতে শুধুমাত্র ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এই Mg কে বলা হয় হচ্ছে ম্যাগনেসিয়াম আর Al কে বলা হয় হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যান্টাসিড বলতে শুধুমাত্র ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামকেই বোঝানো হয়, বাকিদেরকে কিন্তু অ্যান্টাসিড বলা হয় না, মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, যখন আমরা সবাই লিখতে হয় বাচ্চারা, তোমাদের হচ্ছে কমেন্ট বক্সে কেউ কোনো কোশ্চেন এখন করো না, কারণ কমেন্ট বক্সটা আমি একটু পরে চেক করবো, আগে সবাই লিখে নাও। হ্যাঁ, খেয়াল করো, আমি জিনিসটা আগেও বলেছি আবারও বলে দিচ্ছি, যখনই OH আর H পাশাপাশি থাকবে তখন অবশ্যই এদের থেকে তৈরি হবে হচ্ছে পানি। সরি, যখনই OH আর H পাশাপাশি থাকবে এদের থেকে তৈরি হবে অবশ্যই হচ্ছে পানি। দেখো এখানে হচ্ছে তৈরি হবে পানি। মনে রাখতে হবে যখনই OH এবং H পাশাপাশি থাকবে তখন তৈরি হবে হচ্ছে পানি। এখন আমরা কি দেখতে পাচ্ছি, যদি এখান থেকে OH আর এখান থেকে H টা চলে যায় তাহলে থাকে কি বলতো, এখানে একটা ম্যাগনেসিয়াম আছে আর এখানে দেখো একটা ক্লোরিন আছে, তাই না? সো ম্যাগনেসিয়াম আর ক্লোরিনটা পাশাপাশি বসবে। দেখো তো বাচ্চারা, এটা কিন্তু আমরা অলরেডি একবার বলে আসছি, ম্যাগনেসিয়াম ক্লোরিনের আগে একটা 2 আছে না, এই জন্য এই 2টা নিচে বসে যাবে। আমি এখানে অন্য কালার দিয়ে দেখাই, 2 কিন্তু নিচে বসে যাবে। সো খেয়াল করো, আমি যদি অ্যালুমিনিয়ামের সাথেও লিখি, এখানে আছে Al আর এখানে আছে Cl, OH আর H বাদ দিলে থাকছে হচ্ছে একটা Al আর একটা Cl। এখন দেখো এখানে Cl এর আগে কি একটা 3 আছে, এই জন্য এখানে একটা 3 দিয়ে দিব। এটা কি বুঝতে পারছো? আমি কিন্তু রিপিট করে দিচ্ছি একবার, এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে অ্যান্টাসিড, অ্যান্টাসিডকে মেইনলি আমরা দুইটা অ্যাসিডের মাধ্যমে বা দুইটা ক্ষারের মাধ্যমে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সকল ক্ষার দিয়ে কিন্তু অ্যান্টাসিড হবে না, শুধুমাত্র ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম দিয়েই হবে। খেয়াল করো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর এর সঙ্গে HCl কে যদি আমি যোগ করে দেই, OH আর H, এটা কিন্তু আমি অলরেডি একবার দেখায় আসছি, OH আর H যুক্ত হয়ে কি তৈরি করবে? পানি তৈরি করবে। বাকি থাকছে কি দেখো, OH যদি চলে যায় থাকে হচ্ছে একটা ম্যাগনেসিয়াম, আর H যদি চলে যায় থাকে কি একটা ক্লোরিন। দেখো ম্যাগনেসিয়াম আর ক্লোরিনকে পাশাপাশি লিখে ফেলেছি। ক্লোরিনের আগে একটা 2 আছে, এই জন্য আমি ক্লোরিনের পরে 2, মনে আছে আগের 2টা কি নিচে চলে আসে। সিমিলারলি ক্লোরিনের আগে একটা 3 আছে, তাই নিচে একটা 3 দিয়ে দিচ্ছি। সবাই কি বিক্রিয়াটা লেখা বুঝছো কিনা এবং লিখছো কিনা এটা আমাকে বলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ 3 মার্কসের কোশ্চেন। হ্যাঁ, সবাইকে বলেন বিক্রিয়াটা লেখা বুঝছেন কিনা লিখছেন কিনা। ফার্স্ট সবাই রেসপন্স করেন, বাচ্চারা বাচ্চারা ফার্স্ট 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 সবাই বিক্রিয়া লেখা বুঝছেন কিনা লিখছেন কিনা এটা ফার্স্ট জানান। ফার্স্ট 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 আচ্ছা সবাই বুঝতে পেরেছি, সবাই লিখে ফেলেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা সবাই লিখেছি এবং বুঝেছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সকলে লিখে ফেলেছি প্লাস বুঝে ফেলেছি, লিখেছি বুঝেছি লিখেছি বুঝেছি, ইজি ইজি, আসলে অনেক ইজি, বাট এটা কিন্তু আমাদের পরীক্ষা 3 মার্কসের জন্য আসে, সো মনে রাখতে হবে সবাইকে, এটা কিন্তু 3 মার্কসের একটা কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা লিখেছি বুঝেছি লিখেছি বুঝেছি, সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। আচ্ছা মোটামুটি বলতে গেলে আমাদের আজকে কাছে লেখার জিনিসগুলো মোটামুটি শেষ। লাস্টে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যবহারের ক্ষেত্র। এইটা আমাদের 4 মার্কসের জন্য সবাইকে মুখস্থ করতে হবে, মানে কোন এসিডটা কোন জায়গায় ব্যবহৃত হয়। এটা কিন্তু আসলে এখন বসে মুখস্থ করার কোনো দরকার নাই, তোমরা বাসায় বসে বসে এই যে চার্টটা দেওয়া আছে চার্টটাকে সুন্দর করে হচ্ছে মুখস্থ করে ফেলবা। আর আজকের ক্লাসে আমরা যা যা পড়লাম মোটামুটি এখানে একটা ওভারভিউ করে দেওয়া আছে, স্লাইডে যখন পড়বা মোটামুটি তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এরপর তোমাদের বাড়ির কাজ, আর এরপরে বাড়ির কাজগুলো সুন্দর করে ডিটেলসে করে দেওয়া আছে। বাচ্চারা আজকের ক্লাসে কিন্তু আমরা মেইনলি এসিড এবং ক্ষারকে ডিটেলসে পড়ে কিছু জিনিস ক্লাসে মুখস্থ করা ট্রাই করেছি এবং কিছু জিনিস আমরা বাসায় পড়বো এইরকম একটা মুখস্থ করে দিয়ে দিই। ক্লাসে মানে স্যারের মধ্যে লিখে দিয়েছি যে বাসায় কোনটা পড়তে হবে, 4 মাসের জন্য কোনটা আসবে। আমাকে একটু বলো সবাই ক্লাসের পড়াগুলো লিখে ফেলেছি কিনা, খাতার মধ্যে লিখছি কিনা এটুকু আমাকে বলো, সবাই লিখেছি কিনা, ক্লাসে এতক্ষণ যা যা পড়া সব কিছু লিখছি কিনা সেটা জানান তো আমাকে, ইয়েস অর নো এটুকু জানাইলে হবে, ইয়েস অর নো, ওয়াই অর এন এটুকু জানাইলে হবে। ক্লাসের পড়াগুলো সবাই লিখছি কিনা এন্ড বুঝছি কিনা, ওয়াই অর এন এটুকু বুঝাইলেই হবে।
আচ্ছা, সকলে লিখে ফেলেছি, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সকলের জন্য আমি বলি, তোমরা আসলে খুবই 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 অ্যাটেন্টিভ একটা বাচ্চা কাচ্চা। তো তোমাদের হচ্ছে, ভাই একটু পরে দিতে, অসংখ্য ধন্যবাদ। তোমরা হচ্ছে খুবই অ্যাটেন্টিভ বাচ্চা কাচ্চা, তোমাদের সাথে ক্লাসটা আমার খুবই ভালো লাগলো। তোমাদের সাথে আর কখনো দেখা হবে কিনা জানি না, বাট তোমরা আসলে খুবই অ্যাটেন্টিভ। ইনশাল্লাহ তোমরা খুব ভালো করবা। হ্যাঁ, তোমাদের সাথে আজকের মতো এখানেই শেষ। ঈদের আগে হচ্ছে তোমাদেরকে ঈদ মোবারক জানিয়ে যাচ্ছি, অ্যাডভান্স ঈদ মোবারক। সবাই ভালো থাকবা, ঈদটা খুব সুন্দর করে কাটাবা সবার সাথে। ইনশাল্লাহ আবারও কোনো না কোনো সময় দেখা হবে আশা করি। বা সবাই ভালো থাকবা, পড়াশোনা করবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম সকলকে।